আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 25 এবং এইচএসসি 26 ব্যাচের জন্য আমরা আছে বোটানি এবং জুওলজি এইচএসসি বোর্ড এমসিকিউ সলভ ক্লাস নিচ্ছিলাম। 16 তারিখ যে এক্সাম হবে 100 মার্কের, আজকে সেই এক্সামের লাস্ট মানে শেষ ক্লাস। আমরা এ পর্যন্ত তোমার প্রাণীবিজ্ঞান তৃতীয় চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার এবং বোটানি 7 নম্বর চ্যাপ্টার, আজকে বোটানি 8ম চ্যাপ্টারের ক্লাস নেওয়া হবে। তোমরা যারা এসএসসি 25 এবং 26 ব্যাচে যারা আছো তারা সবাই ক্লাসটি শেয়ার করে দাও, এবং তোমাদের যারা বন্ধু বান্ধবী আছে সবাইকে একটু লিঙ্কটা একটু শেয়ার করে প্লাস মেনশন দিতে পারো। আর আমার সাউন্ড এবং বোর্ডটা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। আমি একটু ক্লাসগুলো সবগুলা গ্রুপে একটু শেয়ার করে দেই, তোমরাও ক্লাসগুলো একটু শেয়ার করে দিতে পারো। আমরা এখনই ক্লাস শুরু করব, হ্যাঁ, জাস্ট 2-1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করব। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। ওকে, ক্লাসটা শুরু করি। দেখো, প্রথম আমরা এমসিকিউতে আসি। নিচের কোন টিস্যুর কোষগুলা আকারে ছোট এবং দৈর্ঘ্য প্রস্থে প্রায় সমান? আমরা বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে টিস্যুকে 2 ভাগে ভাগ করছিলাম। একটা আছে ভাজক টিস্যু আর একটা স্থায়ী টিস্যু। এবং ভাজক টিস্যুর একটা জিনিস মাথায় রাখবা, ভাজক টিস্যুর কোষগুলা যেহেতু বিভাজিত হচ্ছে এই জন্য এদের কোষগুলো সবসময় আকারে ছোট হয়। এদের কোষগুলো আকারে কি হবে? সবসময় ছোট হবে এবং দৈর্ঘ্য প্রস্থে সমান হবে। তাহলে এটার উত্তর কি হবে? ভাজক টিস্যু। ওকে, ভাজক টিস্যু। তুমি জাস্ট ভাজক টিস্যুর যদি আঁকাতে পারো তাহলে বৈশিষ্ট্যগুলো তোমার পড়া হয়ে যাবে। আমি একটু আইডিয়া দিয়ে দিই। তাহলে ভাজক টিস্যুর যে কোষ প্রাচীর, এই যে ভাজক টিস্যুর কোষ প্রাচীর, তার মধ্যে 1 নম্বর পয়েন্টে আমরা বলি ভাজক টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম। ওকে, ভাজক টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম। এবং একটা জিনিস মাথায় রাখবা, ভাজক টিস্যু যেহেতু বিভাজিত হচ্ছে, এটা হচ্ছে বাচ্চা কোষ। হ্যাঁ, তার মানে এই কোষগুলা কি হবে? অপরিণত কোষ হবে। কোষগুলা কেমন হবে? অপরিণত হবে। এবং এদের যে কোষ প্রাচীর হয় পাতলা, সেলুলোজ নির্মিত। এবং এদের নিউক্লিয়াস হয় আকারে বড় হয়। নিউক্লিয়াসটা কি হয়? আকারে বড়। এবং নিউক্লিয়াস কেন্দ্রে অবস্থান করে। নিউক্লিয়াস কোথায় অবস্থান করে? কেন্দ্রে অবস্থান করে। এবং এদের সাইটোপ্লাজম বেশি ঘন। সাইটোপ্লাজম কি? বেশি ঘন। যেহেতু নিউক্লিয়াসটা কেন্দ্রে, তাই এদের কোষ গহ্বর থাকে না। নিউক্লিয়াস কেন্দ্রে, তাই এদের কি থাকে না? কোষ গহ্বর থাকে না। নিউক্লিয়াস কেন্দ্রে কোষ গহ্বর নেই। ওকে, এবং এই সাথে সাথে আমরা পড়ে ফেলি এদের প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। যেহেতু প্রোপ্লাস্টিড, তার মানে প্লাস্টিড কাজ করতে পারে না, ফলে এদের সঞ্চিত পদার্থ, খরিত পদার্থ, বর্জ্য পদার্থ কিছুই থাকে না। সঞ্চিত পদার্থ, খরিত পদার্থ, বর্জ্য পদার্থ কিছুই
থাকে না। ওকে, এবং এরা যেহেতু বিভাজিত হচ্ছে তো এদের বিপাকীয় হওয়ার বেশি বা সক্রিয় বিপাক অবস্থায় থাকে এবং এদের বিভিন্ন আকৃতির হয়ে থাকে, ষড়ভুজাকার, পঞ্চভুজাকার, চতুর্ভুজাকার, ডিম্বাকার। এই কথাগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এবার তাহলে আমরা চলে আসি মূলের পরিবহন কলাগুচ্ছ কি প্রকৃতির। তাহলে তোমার ভাস্কুলার যে বান্ডলগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়তে হবে। মূলের পরিবহন কলাগুচ্ছ কি প্রকৃতির, কেউ যদি জেনে থাকো কমেন্ট করতে পারো। সমপার্শ্বীয়, কেন্দ্রিক, সমদ্বিপার্শ্বীয়, অরীয়। ভাস্কুলার বান্ডল খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমার বোর্ড পরীক্ষার এমসিকিউগুলো দেখলে তোমার 50%-এর বেশি এমসিকিউ তোমার এই ভাস্কুলার বান্ডল থেকে, এবং ভাস্কুলার বান্ডল খুব খুব ভালো করে পড়ে যাইতে হবে। আচ্ছা, তাহলে মূলের ভাস্কুলার বান্ডল কি হবে? মূলের ভাস্কুলার বান্ডল অরীয়। মূলের ভাস্কুলার বান্ডল কি? অরীয়। তাহলে আমি ভাস্কুলার বান্ডল টপিক্সটা একটু জাস্ট তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই। ভাস্কুলার বান্ডল টপিক্সটা, ভাস্কুলার বান্ডলকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। ভাস্কুলার বান্ডলকে আমরা কয় ভাগে ভাগ করি? তিন ভাগে। সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। ভাস্কুলার বান্ডলকে আমরা তিন ভাগে ভাগ করি: সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্ত, অরীয়, সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। ভাস্কুলার বান্ডলকে আমরা তিন ভাগে ভাগ করি। সংযুক্ত মানে কি? যুক্ত থাকা মানে কি? জাইলেম আর ফ্লোয়েম একই ব্যাসার্ধে থাকবে। যেমন ধরো সংযুক্ত মানে কি? জাইলেম আর ফ্লোয়েম একসাথে যুক্ত। এই যে জাইলেম ফ্লোয়েম। এখন তুমি খেয়াল করে দেখো, এরা যুক্ত, জাইলেম ফ্লোয়েম যুক্ত মানে কি? একই ব্যাসার্ধে আছে। যুক্ত মানে কি? জাইলেম আর ফ্লোয়েম একই ব্যাসার্ধে থাকে। জাইলেম আর ফ্লোয়েম যদি একই ব্যাসার্ধে থাকে তখন তাকে আমরা বলবো যুক্ত। এবার তুমি খেয়াল করে দেখো, এটা জাইলেম, এটা ফ্লোয়েম, এরা কি একই ব্যাসার্ধে আছে? এরা কিন্তু একই ব্যাসার্ধে নাই, এরা ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে আছে। ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে থাকলে তখন তাকে আমরা বলবো অরীয় ভাস্কুলার বান্ডল। ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে থাকলে তখন তাকে আমরা কি বলবো? অরীয়। আর কেন্দ্রিক কি? কেন্দ্রিক হচ্ছে যদি হয় জাইলেম কেন্দ্রে থাকবে, জাইলেমকে ঘিরে ফ্লোয়েম থাকবে, নাহলে ফ্লোয়েম কেন্দ্রে থাকবে, ফ্লোয়েমকে ঘিরে জাইলেম থাকবে। তো এই কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল আসলে তোমার দুই প্রকার। একটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক। জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক। এর ছবি কিরকম? এটা হচ্ছে জাইলেমকে ঘিরে কে আছে বলো তো? জাইলেমকে ঘিরে ফ্লোয়েম আছে। এটাকে জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক বলবো। এর উদাহরণ হচ্ছে SPL, সিলাজিনেলা, টেরিস, লাইকোপোডিয়াম। খুব ভালো করে মনে রাখবে এটা। জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিকের উদাহরণ কি? SPL, সিলাজিনেলা, টেরিস, লাইকোপোডিয়াম। এবার আরেকটা আঁকাই, সেটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক। ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক। এটা কিরকম? ফ্লোয়েমটা থাকে কেন্দ্রে, ফ্লোয়েমকে ঘিরে কে থাকে বলো তো? ফ্লোয়েমকে ঘিরে জাইলেম থাকে। এর উদাহরণ হচ্ছে ড্রাসিনা আর ইয়োক্কা। আশা করি বুঝতে পারবা। এবার সে অরীয় ভাস্কুলার বান্ডল মানে কি? ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে আছে এবং এটা মূলের ভাস্কুলার বান্ডল অরীয়। কার ভাস্কুলার? মূল। খুব ভালো করে মাথায় রাখবা, মূলের ভাস্কুলার বান্ডল অরীয়। এবং 6-এর অধিক, এই ভাস্কুলার বান্ডলের সংখ্যা 6-এর অধিক। এটা একবীজপত্রী মূলের ক্ষেত্রে 6-এর অধিক। একবীজপত্রী মূলের ক্ষেত্রে কত হবে? 6-এর অধিক। এবং দ্বিবীজপত্রী মূলের ক্ষেত্রে 2 থেকে 4টা। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের ক্ষেত্রে কতগুলো হবে? 2 থেকে 4টা। এবার আসি সংযুক্ত দুই প্রকার। কয় প্রকার? 2 প্রকার। সমপার্শ্বীয় মানে দুই পাশে সমান থাকবে, হ্যাঁ, সমপার্শ্বীয়। আর একটা আছে সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় আবার 2 প্রকার। ক্যাম্বিয়াম থাকলে মুক্ত। দেখা গেল তোমার সমপার্শ্বীয় কি রকম? জাইলেম ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম আছে। এটা আছে জাইলেম, এটা ফ্লোয়েম।
জাইলেম ফ্লোয়েমের মাঝে যদি ক্যাম্বিয়াম থাকে তখন তাকে আমরা বলবো সমপার্শ্বীয় মুক্ত। সমপার্শ্বীয় কি বলবো আমরা? সমপার্শ্বীয় মুক্ত বলবো। জাইলেম ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকলে সেটাকে আমরা বলবো সমপার্শ্বীয় মুক্ত। আমার কথা কি বুঝতে পারতেছো? জাইলেম ফ্লোয়েমের মাঝখানে, জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকলে তাকে আমরা বলবো সমপার্শ্বীয় মুক্ত। এবং এটা 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 হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল। কার? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। এটা কার উদাহরণ? এটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল হচ্ছে সমপার্শ্বীয় মুক্ত। এবার আর একটাকায় খেয়াল করে দেখো, এটা হচ্ছে জাইলেম, এটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েম এবং জাইলেম ফ্লোয়েমের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম নাই, ক্যাম্বিয়াম নাই। জাইলেম ফ্লোয়েমের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম নাই। এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল হচ্ছে সমপার্শ্বীয় বদ্ধ। এটা কি হবে? সমপার্শ্বীয় বদ্ধ। আর সমদ্বিপার্শ্বীয় জাইলেম, এই যে মাঝখানে জাইলেম থাকে, মাঝখানে জাইলেম থাকে, এই জাইলেমের দুই পাশে ফ্লোয়েম থাকবে। দুই পাশে কি থাকবে? ফ্লোয়েম থাকবে। এবং জাইলেম ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম। জাইলেম ফ্লোয়েমের মাঝখানে কি আছে? ক্যাম্বিয়াম। এই যে ফ্লোয়েম, জাইলেম, জাইলেমের দুই পাশে ফ্লোয়েম, জাইলেমের দুই পাশে ফ্লোয়েম, এই জন্য এটাকে বলে সমদ্বিপার্শ্বীয়। এবং জাইলেম ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম আছে। এবং সমদ্বিপার্শ্বীয় উদাহরণ পড়বা কুলাই দিয়ে, কুমড়া, লাউ, শশা। কুমড়া, লাউ, শশা। কুমড়া, লাউ, শশা। ক্লিয়ার? তোমরা একটু কমেন্ট করে জানাও মূলের ভাস্কুলার বান্ডল কি? মূলের ভাস্কুলার বান্ডল কি? এটা একটু কমেন্ট করে জানাতে পারো মূলের ভাস্কুলার বান্ডল কি। ওকে, এবার চলে আসি আমরা 3 নম্বর প্রশ্নটা। রক্ষী কোষের উপস্থিতি নিচের কোথায় লক্ষ্য করা যায়? রক্ষী কোষ বা গার্ড সেল, রক্ষী কোষ বা গার্ড সেল এর উপস্থিতি কোথায় লক্ষ্য করা যায়? পানিপত্রন্ধ্র, কাণ্ডরোম, গ্রন্থিরোম, মূলরোম। দেখো, কাণ্ডরোম এটা কাণ্ডে থাকে এবং কাণ্ডরোম থাকে সবসময় বহুকোষী। কাণ্ডরোম কি বলতো? বহুকোষী। একবীজপত্রী কাণ্ডে কাণ্ডরোম থাকে না, মাথায় রাখবা। একবীজপত্রী কাণ্ডে কাণ্ডরোম থাকে না, একবীজপত্রী কাণ্ডে কাণ্ডরোম থাকে না। হ্যাঁ, এবং কাণ্ডরোম হয় বহুকোষী, এটা দ্বিবীজপত্রী কাণ্ডে থাকে। তাহলে তুমি যদি কোনো ছবি দেখো, এটা আছে তোমার, এটা হচ্ছে বহিতক এবং বহিতকে এই যে রোম আছে, হ্যাঁ, রোমগুলো যদি দেখো এরকম বহুকোষ আছে, বহুকোষ। রোমের মধ্যে যদি দেখো এরকম বহুকোষী আছে, তাহলে তুমি বুঝে নিবা এটা দ্বিবীজপত্রী কাণ্ড। এটা কি কাণ্ড? দ্বিবীজপত্রী কাণ্ড। বহিতকের উপর যদি রোম দেখে তুমি বলে দিতে পারবা এটা কি। তাহলে রোম যদি দেখো বহুকোষী আছে, তাহলে এটা অবশ্যই কি হবে বলতো? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। এই না, মূল রোম হবে না। হ্যাঁ, এটা কি হবে? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। ওকে, এবং মূল রোম সবসময় এককোষী। মূল রোম কি হবে? মূল রোমটা হবে এই যে এরকম এককোষী। হ্যাঁ, মূল রোম কেমন হবে? মূল রোম হবে সবসময় এককোষী। এই বহিতকের উপরে রোমটা কেমন থাকবে? এককোষী। মূল রোম এককোষী। হ্যাঁ, এবং মূল রোমে কিউটিকল থাকে না, কাণ্ডরোমে কিন্তু কিউটিকল থাকে। মূল রোমে কিউটিকল থাকে না, কাণ্ডরোমে কিউটিকল থাকে। আর গ্রন্থিরোম কি জিনিস? বহুকোষী রোম বা ট্রাইকোমকে বলা হয় গ্রন্থিরোম বা কোলেটার্স। এটা আঠালো রস ক্ষরণ করে। হ্যাঁ, গ্রন্থির কাছে ক্ষরণ করা। এই যে পানিপত্রন্ধ্র বা হাইডাথোডে আসলে রক্ষী কোষ থাকে, মনে রাখবা। পানিপত্রন্ধ্র বা হাইডাথোড, পানিপত্রন্ধ্র বা হাইডাথোডের ক্ষেত্রে তোমার কি থাকে বলো তো? পানিপত্রন্ধ্র বা হাইডাথোডের ক্ষেত্রে রক্ষী কোষ থাকে। কিভাবে থাকে আমি একটু ছবি আঁকাই দিলে তুমি বুঝতে পারবা। হ্যাঁ, এই ছবিগুলো কিন্তু লাগবে। দেখো, এই যে আছে তোমার, এটা হচ্ছে বহিতক। এই যে কোষটা আঁকাচ্ছি, এই কোষটা হচ্ছে তোমার বহিতক। এটা হচ্ছে বহিতক। হ্যাঁ, এই যে বহিতক, এটা হচ্ছে বহিতক। আমি কিন্তু পানিপত্রন্ধ্রের ছবি আঁকাচ্ছি। হ্যাঁ, পানিপত্রন্ধ্র বা হাইডাথোডের ছবি আঁকাচ্ছি। এটা হচ্ছে পানিপত্রন্ধ্র বা হাইডাথোড। পানিপত্ররন্ধ্র বা হাইডাথোড। আমি প্রথম দিকে তোমাদের একটু কিছু কনসেপশন ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ, যাতে তোমার পরবর্তীতে এমসিকিউগুলো সলভ করতে খুব ইজি হবে। এবার এইখানে থাকে রক্ষী কোষ বা গার্ড সেল। রক্ষী কোষ কিন্তু তোমার পত্রন্ধ্রও আছে, কিন্তু পত্রন্ধ্রের মধ্যেও আছে, আবার পানিপত্রন্ধ্রের মধ্যে রক্ষী কোষ আছে। তবে এখানে রক্ষী কোষের তেমন কোনো ভূমিকা নাই। বাট পত্রন্ধ্রের ক্ষেত্রে কিন্তু রক্ষী কোষের ভূমিকা আছে, পত্রন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। বাট এইখানে কিন্তু তেমন কোনো ভূমিকা নাই। হ্যাঁ, এই যে রক্ষী কোষ। তারপর এইখানে তোমার থাকে পানি গহ্বর। এখানে কি থাকে বলো তো? এই যে এই জায়গাটার নাম আছে পানি গহ্বর। পানি গহ্বর, পানি গহ্বর। এই পানি গহ্বরের নিচে থাকে কিছু অসংলগ্ন কোষ থাকে, এরকম কিছু অসংলগ্ন কোষ থাকে, যেগুলাকে বলা হয় এপিথেম বা এপিথেলিয়াম বলা হয়। এগুলাকে কি বলা হয়? এপিথেম, এপিথেম বা এপিথেলিয়াম বলা হয়। এপিথেম বা এপিথেলিয়াম।
আর এই যে এখানে থাকে তোমার ট্রাকিড থাকে, এই যে এগুলা বলো তো কি থাকে, এগুলা ট্রাকিড। ট্রাকিড ওই যে জাইলেমের মধ্যে ট্রাকিড বা ট্রাকিয়া, জাইলেমের মধ্যে থাকে না ট্রাকিড, ট্রাকিড যেগুলো পানি পরিবহন করে, যেগুলো কি পরিবহন করে, পানি পরিবহন করে। তোমার মূল রোম থেকে পানি পরিবহন করে প্রথমে ট্রাকিডে আসবে, ট্রাকিড থেকে যাবে এপিথেম, এপিথেম থেকে যাবে পানি গহ্বর, তারপর এই যে এটা আছে তোমার হাইডাথোড বা পানিপত্ররন্ধ্র, এটা হচ্ছে হাইডাথোড বা পানিপত্ররন্ধ্র। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে এটার উত্তর কি হবে, পানিপত্ররন্ধ্র বা হাইডাথোড। তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো এই পানিপত্ররন্ধ্র কোথায় কোথায় থাকে, কোন কোন উদ্ভিদে পানিপত্ররন্ধ্র থাকে। 1 নম্বর প্রশ্ন, কোন কোন উদ্ভিদে পানিপত্ররন্ধ্র থাকে। 2 নম্বর প্রশ্ন, পানিপত্ররন্ধ্র দিয়ে তরল আকারে পানি নির্গত হওয়ার প্রক্রিয়াকে কি বলে। দুইটা প্রশ্ন করলাম, পানিপত্ররন্ধ্র কোন কোন উদ্ভিদে থাকে, কোন কোন উদ্ভিদে থাকে, এবং পানিপত্ররন্ধ্র দিয়ে পানি তরল আকারে নির্গত হওয়ার প্রক্রিয়াকে কি বলে। হ্যাঁ, এই দুইটা প্রশ্ন একটু কমেন্ট করে জানাবা। এবার চলে আসি আমরা এম গ্রুপ। এম গ্রুপ দেখো, মঞ্জুরিপত্র আছে, উপমঞ্জুরিপত্র আছে, এক প্রতিসম, উভলিঙ্গ, পুষ্পপুট 2টা, পুংকেশর 6টা, গর্ভাশয়, অধিগর্ভ গর্ভাশয়, এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এটা হচ্ছে পয়েসি গোত্র বা ধানের ক্ষেত্রে, এটা কোন গোত্রের ক্ষেত্রে, পয়েসি বা একবীজপত্রী গোত্র, একবীজপত্রী গোত্র। এবার এন গ্রুপে আসি, এটা এন গ্রুপটা কি বলতো, বহুপ্রতিসম, উভলিঙ্গ, উপবৃত্তি 5টা, বৃত্তি 5টা, দলমণ্ডল 5টা, পুংকেশর অসংখ্য, গর্ভাশয় 5 প্রকোষ্ঠ। এটা হচ্ছে মালভেসি গোত্র, এটা মালভেসি গোত্র বা দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র, মালভেসি গোত্র। হ্যাঁ, মালভেসি গোত্র। এবার আসি উদ্দীপকের এম গ্রুপের ক্ষেত্রে, মানে একবীজপত্রী মূল, কি বলছে, একবীজপত্রী মূল, পয়েসি একবীজপত্রী না, একবীজপত্রী মূলের অন্তর্গঠনের ক্ষেত্রে কোনটি সঠিক, জাইলেম এন্ডার্ক। দেখো এন্ডার্কে 9টা আছে না, মনে রাখবা, কাণ্ড 9টা, কাণ্ডের জাইলেম আছে এন্ডার্ক, কাণ্ডের জাইলেম এন্ডার্ক, কাণ্ডের জাইলেম কি হবে, এন্ডার্ক, কাণ্ডের ক্ষেত্রে জাইলেম এন্ডার্ক। হ্যাঁ, মূলে কি অধতক থাকে, অধতক কিন্তু মূলে থাকে না, অধতক বা হাইপোডার্মিস, অধতক বা হাইপোডার্মিস, হাইপোডার্মিস এটা কিন্তু মূলে থাকে না, এটা থাকে কাণ্ডে থাকে। এটা কোথায় থাকে, কাণ্ডে থাকে। আচ্ছা, পেরিসাইকেল কয়েক স্তর বিশিষ্ট না, পেরিসাইকেল আছে, পেরিসাইকেল বা পরিচক্র এক স্তর বিশিষ্ট, মূলের ক্ষেত্রে কি হবে, এক স্তর বিশিষ্ট, পেরিসাইকেল বা পরিচক্র কি হবে, এক স্তর বিশিষ্ট। তাহলে এটার ক্ষেত্রে হবে মজ্জা বৃহৎ এবং সুস্পষ্ট হবে। হ্যাঁ, এবার 5 নাম্বারটা, নিচের কোনটি প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয়। দেখো আমরা ভাজক টিস্যুর প্রকারভেদ পড়ছিলাম, যে কাজের উপর ভিত্তি করে ভাজক টিস্যু 3 প্রকার, প্রোক্যাম্বিয়াম, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম। হ্যাঁ হ্যাঁ, ওইটা কি হবে বলো তো, 2টা প্রশ্ন করছিলাম তোমাদেরকে, আমি একটু উত্তর করে দিই। পানিপত্ররন্ধ্র থাকে আসছে তোমার প্রিঘটক, লিখে রাখো, প্রিঘটক, প্রিঘটক, প্রিমূলা, 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 ঘাস, টমেটো, ঘাস, টমেটো, আর একটা আছে কচু, প্রিমূলা, ঘাস, টমেটো, কচু। এবং পানিপত্ররন্ধ্র দিয়ে তরল আকারে পানি নির্গত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় গাটেশন। কি বলা হয়, গাটেশন বা নিঃস্রাবণ বা এক্সুডেশন, গাটেশন বা নিঃস্রাবণ বা এক্সুডেশন। ওকে, আচ্ছা। এবং এই পানিপত্ররন্ধ্র থাকে পাতার কিনারায় থাকে, পানিপত্ররন্ধ্র কোথায় থাকে, পাতার কিনারায়, পাতার কিনারায়। আর পত্ররন্ধ্র থাকে ঊর্ধ্ব নিম্ন থাকে, পত্ররন্ধ্র কোথায় থাকে, ঊর্ধ্ব নিম্ন থাকে। ওকে, তাহলে আমরা বললাম হচ্ছে কাজের উপর ভিত্তি করে আমরা ভাজক টিস্যুকে 3 ভাগে ভাগ করছিলাম, প্রোটোডার্ম, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম আছে বহিত্বক তৈরি করে, হ্যাঁ, আর প্রোক্যাম্বিয়াম কি তৈরি করে, প্রোক্যাম্বিয়াম কি তৈরি করে, জাইলেম, ফ্লেম, ক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম কি তৈরি করবে, জাইলেম, ফ্লেম, ক্যাম্বিয়াম। এ বাদে বাদ বাকি সব গ্রাউন্ড মেরিস্টেম, গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে প্রোক্যাম্বিয়াম কি তৈরি করবে, জাইলেম, ফ্লেম আর ক্যাম্বিয়াম। হ্যাঁ, জাইলেম, ফ্লেম আর ক্যাম্বিয়াম। এই যে কর্টেক্স বলো, মজ্জা বলো, মজ্জা রশ্মি বলো, এগুলা সব তৈরি করে, এগুলা সব কে তৈরি করে বলো তো, কর্টেক্স, মজ্জা, মজ্জা রশ্মি, এগুলা সব তৈরি করে হচ্ছে, এগুলা সব তৈরি করে গ্রাউন্ড মেরিস্টেম, গ্রাউন্ড মেরিস্টেম। এবার চলে আসে নিচের কোনটিতে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে। এই ক্যাসপেরিয়ান স্ট্রিপ, এই যে ক্যাসপেরিয়ান স্ট্রিপ, এটা আসলে তোমার সেলুলোজ আর লিগনিন দিয়ে তৈরি। ক্যাসপেরিয়ান স্ট্রিপ কি দিয়ে তৈরি, সেলুলোজ এবং লিগনিন দিয়ে তৈরি, এবং এটা থাকে অন্তত্বকে। এটা কোথায় থাকে, অন্তত্বকে থাকে, মনে থাকবে, ক্যাসপেরিয়ান স্ট্রিপ তৈরি সেলুলোজ, লিগনিন, এটা থাকে অন্তত্বকে। আবার দ্বিবীজপত্রী কাণ্ডের অন্তত্বকে শ্বেতসার আবরণী থাকে। তাহলে অন্তত্বক থেকে 3টা কথা মাথায় রাখতে হবে। অন্তত্বকে প্যাসেজ সেল থাকে, অন্তত্বকে কি সেল থাকে, প্যাসেজ সেল, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, অন্তত্বকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে, এটা একটা ফিতার মতো অংশ যেটা সেলুলোজ আর লিগনিন দিয়ে তৈরি। 3 নম্বর কথা,
অন্ততকে দ্বিবীজপত্রী কাণ্ডের অন্ততকে শ্বেতসার আবরণী থাকে। দ্বিবীজপত্রী কাণ্ডের অন্ততকে কি থাকে? শ্বেতসার আবরণী। ওকে, এবার আসি 7 নাম্বার। নিচের কোন স্টোমাটা, স্টোমাটা মানে কি পত্রন্ধ্র, 3টা সহকারী কোষ দ্বারা পরিবেষ্টিত? 3টা। দেখো, প্যারাসাইটিকে 2টা থাকে, 2টা সমান্তরালে থাকে। ডায়াসাইটিকে 2টা থাকে, সমকোণে থাকে। প্যারালাল 2টা সমান্তরালে, ডায়াসাইটিকেও 2টা সমকোণে বা 90 ডিগ্রি কোণে। অ্যাক্টিনো, অ্যাক্টিনোতে টি আছে না, টি দিয়ে মনে রাখবা টল, মানে লম্বা রেডিয়ালি অনেকগুলা, লম্বা রেডিয়ালি অনেকগুলা। অ্যানোমো, নো কথাটা আছে, নো, নো মানে না, পৃথকযোগ্য না। নোতে মনে রাখবা পৃথকযোগ্য না। পৃথকযোগ্য না কার থেকে? তোমার সহকারী কোষ থেকে ত্বকের কোষকে তুমি আলাদা করতে পারবা না। সহকারী কোষ আর ত্বকের কোষ একই রকম মনে হবে। সহকারী কোষ আর ত্বকীয় কোষ পৃথকযোগ্য না, সেটা হচ্ছে অ্যানোমোসাইটিক। অ্যানোমোতে না। ওকে, অ্যাক্টিনোতে টল, লম্বা রেডিয়ালি। আর অ্যানিসো আছে 3টা থাকে, টেট্টাতে 4টা থাকে। তাহলে সবগুলাই তোমাকে আমি পড়াই দিলাম। এবার আসে 8 নাম্বারটা। দেখো, এরা কিন্তু এটা আছে জাইলেম, এটা ফ্লোয়েম, এবং জাইলেম ফ্লোয়েমের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম নাই। ক্যাম্বিয়াম নাই মানে বদ্ধ, ক্যাম্বিয়াম নাই, তাহলে এটা কি হবে? বদ্ধ সমপার্শ্বীয়। এবং এটা একবীজপত্রী কাণ্ডের। কার ক্ষেত্রে বলতো? একবীজপত্রী কাণ্ডের। সমপার্শ্বীয় মুক্ত, ক্যাম্বিয়াম আছে, এটা দ্বিবীজপত্রী কাণ্ডের। সমদ্বিপার্শ্বীয় পড়াইছি না, কুলাস, কুমড়া, লাউ, শশা। আর অরিও ভাস্কুলার মন্ডল পড়াইছি অলরেডি, মূলের একবীজপত্রী মূলের ক্ষেত্রে 6-এর অধিক। আর দ্বিবীজপত্রী মূলের ক্ষেত্রে কয়টা? 2 থেকে 4টা। দ্বিবীজপত্রী মূলের ক্ষেত্রে কয়টা হবে? 2 থেকে 4টা। এবার আমরা চলে আসি, দেখো খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, পরিণত জাইলেম টিস্যু সজীব উপাদান। একটা জিনিস মাথায় রাখবা, জাইলেম আছে মৃত। জাইলেমের 4টা অংশ না, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। জাইলেমের 4টা অংশ, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। এখন এই যে জাইলেম মৃত, এর সজীব উপাদান জাইলেম প্যারেনকাইমা। এর সজীব উপাদান কি হবে? জাইলেম প্যারেনকাইমা। ক্লিয়ার? আর ফ্লোয়েম জীবিত, ফ্লোয়েমটা জীবিত। এর মৃত উপাদান ফ্লোয়েম ফাইবার। এর মৃত উপাদান কি? ফ্লোয়েম ফাইবার। এর মৃত উপাদান, এর ফ্লোয়েম আছে তোমার জীবিত, এর মৃত উপাদান ফ্লোয়েম ফাইবার। সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবারকে বলা হয় বার্স্ট ফাইবার, যেটার উদাহরণ হচ্ছে পাটের আঁশ। কি উদাহরণ? পাটের আঁশ। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এবার আসি আমরা মাছ ভাজক টিস্যু। দেখো, বিভাজন তল অনুসারে আমরা ভাজক টিস্যুকে 3 ভাগে ভাগ করি, মাছ, প্লেট, রিব। মাছ ভাজক টিস্যু সব তলে বিভাজিত হয়। প্লেট ভাজক টিস্যু 2 তলে বিভাজিত হয়। প্লেট 2টা তল, 2 তল। প্লেটের 2টা তল 2 তলে বিভাজিত হয়। আর রিব 1 তলে বিভাজিত হয়। তাহলে মাছ ভাজক টিস্যু সব তলে বিভাজিত হয়। এর ফলে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? আয়তন। আমি এই জায়গাটা একটু পড়াই দিয়ে আসি। দেখো, তাহলে আমরা কি বললাম? বিভাজন তল অনুসারে আমরা 3 ভাগে ভাগ করব, মাছ, প্লেট, রিব। পার্থক্য করে দিচ্ছি তাহলে তোমার পড়তে সুবিধা হয়। মাছ ভাজক টিস্যু সব তলে বিভাজিত হয়। প্লেট ভাজক টিস্যু 2 তলে বিভাজিত হয়। রিব ভাজক টিস্যু 1 তলে বিভাজিত হয়। মাছ ভাজক টিস্যুর ফলে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? আয়তন। প্লেটের ফলে উদ্ভিদের, আমি ভুল বললাম, ওকে দাঁড়াও। মাছ ভাজক টিস্যুর ফলে উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? ঘনত্ব। প্লেট ভাজক টিস্যুর ফলে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায়। প্লেটের ফলে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায়। আর রিবের ফলে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এবং মাছ ভাজক টিস্যুর ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা, এদের ক্ষেত্রে উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি তো পাচ্ছে, এবং প্লেট তো তোমার 2 তলে বিভাজিত হচ্ছে, আয়তন বৃদ্ধি পাচ্ছে। এবং রিবের ক্ষেত্রে শুধু দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এবং রিবের ক্ষেত্রে যে কথাটা মাথায় রাখবে, এটা হচ্ছে বুকের পাঁজরের মতো দেখায়। কার মতো দেখায়? বুকের পাঁজরের মতো দেখায়। এবং প্লেটের উদাহরণ হচ্ছে উদ্ভিদের 2টা তলের মতো অঙ্গ কি আছে? পাতা আছে। আর একটা মাথায় রাখবা বর্ধিষ্ণু ত্বক। পাতা আর একটা কি বলতো? বর্ধিষ্ণু
ত্বক, বর্ধিষ্ণু ত্বক। ত্বকেরও দেখবা দুইটা তল। ত্বকের কয়টা তল? দুইটা তল। পাতারও দুইটা তল। আর রিবের ক্ষেত্রে মাথায় রাখবা, রিবের এক তল যেহেতু শুধু দৈর্ঘ্য বাড়বে, তাহলে মূলের ক্ষেত্রেও দেখবা শুধু দৈর্ঘ্য বাড়ে। মূল, বর্ধিষ্ণু মূল, বর্ধিষ্ণু মূল। আর একটা মনে রাখবা মজ্জা রশ্মি, মজ্জা রশ্মি। রশ্মি কি দড়ি না? দড়িও একতলে বিভাজিত হয়। তাহলে মূল আর হচ্ছে মজ্জা রশ্মি, হ্যাঁ, মূল আর মজ্জা রশ্মি। আর বাকি সব কি? মাঝভাজক টিস্যু। বাকি সব কি হবে? মাঝভাজক টিস্যু। তাও আমরা উদাহরণগুলো একটু পড়বো। বাকি সব মাঝভাজক টিস্যু। এর ক্ষেত্রে কি কি? শস্য, ভ্রূণ, রেণু, শস্য, ভ্রূণ, রেণু, কর্টেক্স, কর্টেক্স, মজ্জা। মজ্জা রশ্মি কিন্তু রিব, আর মজ্জা কিন্তু মাছ। যদি মনে না থাকে মনে রাখবা মা সাভারে কমে। বাকি লাইন আর দিব না, কারণ বাকিগুলো তোমার এমনি মনে থাকবে। তাহলে মা দে মাছ বাজে একটু সাভারে দেখি শস্য ভ্রূণ, শস্য ভ্রূণ, রেণু। ক দিয়ে কর্টেক্স, ম দিয়ে মজ্জা। ক দিয়ে কর্টেক্স, ম দিয়ে মজ্জা। ওকে, তাইলে মাছ ভাজক টিস্যুর ক্ষেত্রে উদাহরণ কি হবে? শস্য। মজ্জা রশ্মি তোমার কি ছিল বলো তো? রিপ ছিল। পাতা ছিল প্লেট। বর্ধিষ্ণু বহিত্বক, এটাও ছিল প্লেট। এবার আসি স্টিলির অংশ হলো। স্টিলির অংশ হলো কি কি? একটু কমেন্ট করে জানাতে পারো। অধোত্বক, অন্তত্বক, কর্টেক্স, পরিচক্র। স্টিলির অংশ কি কি? স্টিলির অংশ কি কি? হ্যাঁ, অধোত্বক, অন্তত্বক, কর্টেক্স, পরিচক্র। তোমরা একটু তোমাদের যারা ফ্রেন্ড আছে, বন্ধু বান্ধবী আছে, একটু মেনশন করে দাও। হ্যাঁ, স্টিলের অংশ কি কি? স্টিলের অংশ কি কি? এটা আমরা একটা ছবি আঁকাই। হ্যাঁ, ছবি আঁকাই। ধরো এটা হচ্ছে বহিতক, এটা বহিতক। তারপরে তোমার থাকে তারপরে তো থাকে তোমার কি বলতো? এটা হচ্ছে অধোতক। এর উপরে যে এবার রোম টোম থাকে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বহিতক, বহিতক বা এপিডার্মিস। তারপরে আছে তোমার অধোতক, অধোতক বা হাইপোডার্মিস। তারপরে এভাবে তোমার কর্টেক্স থাকে। এটা মূলও হতে পারে, কাণ্ডও হতে পারে। এখন আমরা যে কোনো একটা সিম্পল তোমাকে বোঝানোর জন্য আমি আঁকাচ্ছি। এটা মূল কাণ্ড যে কোনো কিছু হতে পারে, ওটা নিয়ে আমার কোনো সমস্যা নাই আপাতত। এরপর আমরা কি আঁকাবো? অন্ততক আঁকাবো। অন্ততক, এটা হচ্ছে অন্ততক। মনোযোগ দিয়ে খেয়াল করো, এই জায়গাটা কিন্তু তোমার বুঝতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার অন্ততক, অন্ততক, অন্ততক। তারপরে তোমার এই লেয়ারে থাকে আসলে পরিচক্র। এটা কি বলতো? পরিচক্র। এটা পরিচক্র। হ্যাঁ, এটা পরিচক্র, পরিচক্র। তারপর কেন্দ্রে থাকে তোমার, কেন্দ্রে থাকে তোমার মজ্জা। কেন্দ্রের দিকে কি থাকে? কেন্দ্রের দিকে থাকে মজ্জা। কেন্দ্রে থাকে মজ্জা, মজ্জা বা মেডুলা, মজ্জা বা মেডুলা। হ্যাঁ, এবার তোমার আমাকে জাইলেম ফ্লোয়েম আঁকাতে হবে। এগুলো আছে তোমার জাইলেম, এটা আছে জাইলেম। হ্যাঁ, এবং এইখানে থাকে তোমার ফ্লোয়েম থাকে। এখানে তোমার কি থাকে বলো তো? ফ্লোয়েম থাকে। এইটা হচ্ছে ফ্লোয়েম, ফ্লোয়েম। হ্যাঁ, তাহলে জাইলেম গেল, ফ্লোয়েম গেল। এবার তোমার এই যে এগুলো হচ্ছে মজ্জা রশ্মি। এগুলো কি তোমার? মজ্জা রশ্মি। মজ্জা রশ্মি। এই আছে তোমার মোটামুটি যে কোনো একটা ছবি আঁকালাম। তাহলে এটা হচ্ছে কর্টেক্স, এটা কি? কর্টেক্স। এটা হচ্ছে অন্ততক। এটা কিসের ছবি আঁকাইলাম? অন্ততক। তারপরে আঁকাইছি এই যে এটা পরিচক্র, পরিচক্র বা পেরিসাইকেল, পরিচক্র বা পেরিসাইকেল, পরিচক্র বা পেরিসাইকেল। এই যে এগুলা কি আঁকাইছি বলো তো? জাইলেম, জাইলেম। এগুলো হচ্ছে ভাস্কুলার বান্ডল, এটা হচ্ছে ফ্লোয়েম, জাইলেম, ফ্লোয়েম। হ্যাঁ, এই যে কেন্দ্রের দিকে যেটা থাকে সেটা হচ্ছে মজ্জা বা মেডুলা, মজ্জা বা মেডুলা। আর এই যে যেগুলো আঁকাইছি যে রশির মতো যেগুলো আসছে মজ্জা রশ্মি, মজ্জা রশ্মি বা মেডুলারি রে, মেডুলারি রে, মজ্জা রশ্মি। এখন আসছি তোমার স্টিলি জিনিসটা কি সেটা তোমাকে আমি বুঝাচ্ছিলাম। স্টিলি এই যে পরিচক্র থেকে আরম্ভ করে, অন্য কালার নেই দেখো, পরিচক্র থেকে আরম্ভ করে, পরিচক্র থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে বলা স্টিলি। এই যে এই পর্যন্ত বোঝা গেছে?
পরিচক্র থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে আমরা কি বলবো? স্টিলি। এটাকে আমরা বলতেছি স্টিলি। পরিচক্র থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে আমরা বলি স্টিলি। এখন পরিচক্র থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে আমরা কি বলতেছি? স্টিলি। এখন তুমি চিন্তা করে দেখো স্টিলির বাইরে কি কি আছে? অন্তত্বক আছে, স্টিলির বাইরে কি কি আছে? অন্তত্বক, কর্টেক্স, অধোতক। খুব ভালো করে খেয়াল করবা, স্টিলির বাইরে কি কি আছে? অধোতক, কর্টেক্স, অন্তত্বক। স্টিলির ভিতরে কি কি আছে? স্টিলির ভিতরে কি কি আছে? পরিচক্র, মজ্জারশ্মি। এই তিনটা আছে স্টিলির ভিতরে। খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা, কিন্তু মাথায় রাখতে হবে। বহিঃস্টিলীয় অঞ্চলের অংশ কি কি? স্টিলির বাইরে। তাহলে স্টিলি কি ছিল? ওই যে পরিচক্র থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে বলে স্টিলি। তাহলে স্টিলির ভিতরে তোমার পরিচক্র তো পড়েই যাচ্ছে, পরিচক্র বা পেরিসাইকেল। তারপরে তোমার স্টিলির ভিতরে মজ্জা পড়তেছে, মজ্জা রশ্মি পড়তেছে, হ্যাঁ। আর স্টিলির বাইরে কি কি? অন্তত্বক আছে, তারপরে উপরে কর্টেক্স আছে, তার উপরে অধোতক আছে। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার তাহলে স্টিলির অংশ কি কি? কমেন্ট করে জানাও। অধোতক কি স্টিলির অংশ? না। অন্তত্বক কি স্টিলের অংশ? না। কর্টেক্স কি স্টিলের অংশ? না। পরিচক্র কিন্তু স্টিলের অংশ। হ্যাঁ, তাহলে 11-র 4, 11-র উত্তর কত হবে? 4 হবে। এবার আসি উপরের চিত্রটি বহনকারী উদ্ভিদ। হ্যাঁ, দেখো খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এটা হচ্ছে জাইলেম, এটা হচ্ছে ক্যাম্বিয়াম, এটাও ক্যাম্বিয়াম, এটা ফ্লোয়েম, এটা ফ্লোয়েম। জাইলেম মাঝখানে। জাইলেমের দুই পাশে যদি ফ্লোয়েম থাকে তাকে আমরা একটু আগে বলছিলাম না সমদ্বিপার্শ্বীয়। এবং সমদ্বিপার্শ্বীয়র ক্ষেত্রে উদাহরণ কি পড়ছিলাম আমরা? কুলাই দিয়ে পড়ছিলাম, কুমড়া, লাউ, শশা। তাহলে উত্তর কি হবে বলতো? 12-র 1, লাউ আর শশা। কুমড়া তো অপশনে নাই। এবার ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, এটাও আমি একটু আগে পড়াই আসছি। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, কোষ প্রাচীর ছিল পাতলা, পুরু ছিল না, কিন্তু সেলুলোজ নির্মিত ছিল। স্থায়ী টিস্যুর কোষ প্রাচীর পুরু। কোষগুলা পরিণত। ভাজক টিস্যু যেহেতু বিভাজিত হচ্ছে বারবার, তাহলে এর কোষগুলা কিন্তু অপরিণত হবে, বাচ্চা যেহেতু, হ্যাঁ। বাট স্থায়ী টিস্যুর পরিণত ছিল। আচ্ছা, কোষগুলা ঘন সন্নিবিষ্টিত, হ্যাঁ, ঘন সন্নিবেষ্টিত, হ্যাঁ, এটা হবে। কারণ কোষগুলো খুব কাছাকাছি থাকে, আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না। বিপাকহার কম। শোনো, যেহেতু বিভাজিত হচ্ছে, এখানে কি রাসায়নিক বিক্রিয়া অনেক বেশি হবে, রিয়াকশন হবে, মেটাবলিজম রেট অনেক বেশি, হ্যাঁ, বিপাকহার কি হবে? বেশি হবে। আমরা অলরেডি পড়ছিলাম, একটা বিভাজন হতে গেলে ইন্টারফেজ হয়, এমফেজ হয়। ইন্টারফেজ দশা নিউক্লিয়াসকে কি বলা হয়? বিপাকীয় নিউক্লিয়াস। যেহেতু বিপাক হচ্ছে অনেক বেশি, তাই এর বিপাকহার অনেক বেশি হবে, হ্যাঁ। এবার লাইকোপোডিয়ামের ভাস্কুলার বান্ডল কি? আমরা একটু আগে পড়লাম না, এসপিএল, সিলাজিনেলা, টেরিস, লাইকোপোডিয়াম। এদের ভাস্কুলার বান্ডল কি ছিল? জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক। ফ্লোয়েম কেন্দ্রিকের উদাহরণ ছিল ড্রাসিনা ইয়োক্কা। সমপার্শ্বীয় বদ্ধ ছিল একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। আর সমদ্বিপার্শ্বীয় তো মাত্রই পড়াইলাম, এবার চলে আসি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। দেখো একবীজপত্রী উদ্ভিদের, দেখো কাণ্ডের ক্ষেত্রে সবসময় মনে রাখবা জাইলেম এন্ডার, মূলের ক্ষেত্রে এক্সার, কাণ্ডে 9টা, এন্ডারকে 9টা। আচ্ছা, কাণ্ডে কি অন্ততক অনুপস্থিত থাকে? হ্যাঁ, একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে অন্ততক অনুপস্থিত থাকে, হ্যাঁ। এইটা একটু তোমাকে আমি লিখে দিই, এইখানে পরের একটা স্লাইডে লিখে দিই। দেখো একবীজপত্রী কাণ্ড, হ্যাঁ, এর কি কি নেই? এর কি কি নেই? মনে রাখবা, কাণ্ডরম নেই, যেটা কিন্তু দ্বিবীজপত্রী কাণ্ডের আছে, হ্যাঁ। এবং কাণ্ডরম ছিল বহুকোষী, কাণ্ডরম নেই। তারপরে এর অন্তত্বক নাই, কি নাই? অন্তত্বক নয়, যেটা দ্বিবীজপত্রী কাণ্ডের কিন্তু আছে, অন্তত্বক নাই। এর পরিচক্র নাই, এর কি নাই? পরিচক্র বা পেরিসাইকেল নাই। এর ক্যাম্বিয়াম নাই, এর কি নাই? ক্যাম্বিয়াম নাই। তাহলে এই 4টা জিনিস আসলে এর নাই, যেটা দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে আছে। কি কি নাই? কাণ্ডরম নাই, অন্তত্বক নাই, পরিচক্র নাই, ক্যাম্বিয়াম নাই। ওকে। এবং এই যে অন্ততাকার পরিচক্র নাই দেখে এদের ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্ত অবস্থায় থাকে। ভাস্কুলার বান্ডলগুলা
কর্টেক্সের মধ্যে কি অবস্থায় থাকে, বিক্ষিপ্ত অবস্থায় থাকে, এবং এদের জাইলেম দেখতে ওয়াই বা ভি আকৃতির মতো। জাইলেম দেখতে কেমন লাগে, ওয়াই বা ভি আকৃতির। জাইলেম দেখতে কেমন লাগে, ওয়াই বা ভি আকৃতির। ওকে, তাহলে দেখো এদের কিন্তু কাণ্ডের কিন্তু অধোতক থাকে, তাহলে উত্তর কি হবে 1 আর 3, 15 বি। ওকে, 15 বি। এবার চলে আসি আমরা, এবার বেশিরভাগ প্রশ্নই পারা যাবে। হ্যাঁ, আমি অনেকগুলাই পড়ানো হয়েছে। দেখো কিউটা তোমার কি বলো তো, কিউটা হচ্ছে ক্যাম্বিয়াম, কিউটা হচ্ছে ক্যাম্বিয়াম, এইটা ফ্লোয়েম, এটা জাইলেম। এখন দেখো উদ্দীপকের গঠন কোন উদ্ভিদে পাওয়া যায়। এখন এটা কি ক্যাম্বিয়াম আছে, তাহলে এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হবে। কার ক্ষেত্রে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। এখন আমরা অপশনগুলো একটু দেখি। লাউ, আমরা একটু আগে পড়লাম কুমড়া, লাউ, শশা সমদ্বিপার্শ্বীয়। ড্রাসিনা, ড্রাসিনা ইয়োক্কা কি ছিল, লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক ছিল। টেরিস, টেরিস ছিল জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক। তাহলে তুমি বুঝে যাচ্ছ এটা কি হবে, সূর্যমুখী। কি উত্তর হবে, সূর্যমুখী। ওকে, এবার আসি 17 নাম্বারটা, উদ্দীপকের কিউ টিস্যু। কিউটা কি বলতো, এই যে কিউটা কি, ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, যেটা কি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। যেটা কি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। এখন ভাজক টিস্যুর কোষ প্রাচীর কি হবে, সেলুলোজ নির্মিত। আমি কিন্তু প্রথমেই ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো পড়াইছি। কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত এবং পাতলা হয়। কোষ গহ্বর থাকে না, অবশ্যই থাকে না, কারণ নিউক্লিয়াস কেন্দ্রে থাকে, নিউক্লিয়াস আকারে বড় থাকে। ওকে, এবং এদের বিপাখার বেশি, বিপাখার বেশি। 17 4, 17 উত্তর কত হবে, 4 হবে। ওকে, এবার আসি 18, সেকেন্ডারি ভাজক টিস্যু। দেখো সেকেন্ডারি ভাজক টিস্যু যদি কোনো স্থায়ী টিস্যু পরবর্তীতে বিভাজনক্ষম হয় তখন তাকে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু। এবং সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ দুইটা, আমরা একটু আগে একটা পড়লাম, ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম আর কর ক্যাম্বিয়াম। ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম আর কর ক্যাম্বিয়াম। প্রোটোডার্ম, এটা আসলে তোমার কাজ অনুসারে যে ভাজক টিস্যু আমরা পড়লাম, প্রোটোডার্ম যেটা বহিতক তৈরি করে। কি তৈরি করে, বহিতক। প্রোক্যাম্বিয়াম যেটা আসলে ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম তৈরি করে। হ্যাঁ, এবার খেয়াল করে দেখো কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের, উদ্ভিদের দেখো এখানে ক্যাম্বিয়াম আছে কিন্তু এটা কিন্তু হবে না, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম বললেও তো এটা কর ক্যাম্বিয়াম হবে। ওকে, কোন ভাজক টিস্যুর ফলে উদ্ভিদের পাতার আয়তন বৃদ্ধি পায়। আমরা এটাও একটু আগে পড়ে আসি, আয়তন বৃদ্ধি পায় কোন ভাজক টিস্যু বলো তো, প্লেট। প্লেট ভাজক টিস্যুর ফলে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায়। আর মাছ ভাজক টিস্যুর ফলে কি পায়, উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি পায়, ঘনত্ব বৃদ্ধি পায়। এবার অধোতকের নিচ থেকে অন্ততক পর্যন্ত বিস্তৃত অংশটার নাম কি, আমি কিন্তু ছবি আঁকাইছি, খেয়াল করে দেখো। খেয়াল করে দেখো, এই যে অধোতক, অধোতক থেকে অন্ততকের পর্যন্ত বিস্তৃত অংশটার নাম কি, কর্টেক্স। কর্টেক্স, অধোতক থেকে অন্ততক পর্যন্ত এই যে বিস্তৃত যে অংশটা, এই অংশটার নাম কি, মানে তোমাকে প্রশ্নে বোঝাচ্ছে অধোতক আর অন্ততকের মাঝখানে অংশটার নাম কি, কর্টেক্স। মাঝখানের অংশটার নাম কি, কর্টেক্স। তাহলে 20-3। আর পরিচক্র কোথায় থাকে, আমরা অলরেডি জানি অন্ততকের পরের লেয়ারটা কি, পরিচক্র। এবং মূলের ক্ষেত্রে এই পরিচক্র কিন্তু এক স্তর বিশিষ্ট। আর একদম কেন্দ্রে থাকে মজ্জা, কেন্দ্রে কি থাকে, মজ্জা থাকে। ওকে, যার প্রধান কাজ খাদ্য সঞ্চয় করা। যার প্রধান কাজ কি বলতো, খাদ্য সঞ্চয় করা, খাদ্য সঞ্চয় করা। হ্যাঁ হ্যাঁ, 18-3, 19 বি, 20-3। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এবার চলে আসি চিত্র এ, এটা এটা হচ্ছে জাইলেম, এটা ফ্লোয়েম। তাহলে চিত্র আছে জাইলেম কেন্দ্রিক। আর চিত্র বি দিয়ে কি বোঝাচ্ছে, দেখো এখানে কোনো ক্যাম্বিয়াম নেই, এটা ফ্লোয়েম, এটা জাইলেম। তাইলে এটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়। চিত্র বিটা কি বলতো, মুক্ত সমপার্শ্বীয়, যেটা ছিল একবীজপত্রী উদ্ভিদের, সরি 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 ভুল বললাম, যেহেতু ক্যাম্বিয়াম নাই তাহলে এটা বদ্ধ সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়। এবং কার ক্ষেত্রে এটা, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে। তাহলে উদ্দীপকের এই চিত্রটি কোন প্রকারের, তুমি বুঝেই যাচ্ছ এটা জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক, জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক। 21 এ হবে, 21 এ। এবার খেয়াল করো 22, উদ্দীপকের চিত্রের জন্য প্রযোজ্য। এই চিত্রটি ড্রাসিনা উদ্ভিদে পাওয়া যায়। দেখো আমরা জাইলেম কেন্দ্রিকের উদাহরণ পড়ছিলাম এসপিএল দিয়ে, সিলাজিনেলা, টেরিস, লাইকোপোডিয়াম। আর ড্রাসিনা আর ইয়োক্কা কি ছিল, ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক। এ ও বি উভয়ই ক্যাম্বিয়াম বিন। হ্যাঁ, এটা ঠিক আছে, কোনোটাতে তো ক্যাম্বিয়াম নাই। বিটা কি বলতো, দ্বিবীজপত্রী কাণ্ড। এখন কাণ্ডের ক্ষেত্রে জাইলেম কি ছিল, এন্ডার্ক। আমি বললাম না কাণ্ডে 9টা, এন্ডার্কে 9টা। এবং এন্ডার্ক মানে কি, প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, আর মেটাজাইলেম পরিধির দিকে। এন্ডার্ক মানে অন্তস্থ না,
অন্তস্থ মানে কি ভিতরে, কে ভিতরে, প্রোটোজাইলেম ভিতরে, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, আর মেটাজাইলেম পরিধির দিকে। প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, মেটাজাইলেম পরিধির দিকে। তাইলে 2 আর 3 দুইটাই হবে 22-এর সি। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবা। ওকে, হাইড্রাথোড দিয়ে তরল পানি বের হয়ে যাওয়াকে কি বলে, এটাও একটু আগে পড়াইছি, গাটেশন। গাটেশন এবং এর উদাহরণ আমরা অলরেডি পড়ছি, প্রি ঘটক, প্রিমূলা, ঘাস, টমেটো, কচু। এবং এই হাইড্রাথোড বা পানি পত্রন্ধ্র থাকে পাতার কিনারার দিকে, পাতার কিনারার দিকে। ওকে, এবার চলে আসি আমরা শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যু তন্ত্রের বহিঃস্থলীয় অঞ্চলের ভিতরের স্তর নিয়ে, বহিঃস্থলীয় অঞ্চলের ভিতরের স্তর, একদম ভিতরের স্তর। তাহলে বহিঃস্থলীয় অঞ্চলের স্তরগুলো কি কি ছিল, অধোতক, কর্টেক্স, অন্ততক। হ্যাঁ, যা অন্তঃস্থলীয় অঞ্চলকে ঘিরে রাখে। অন্তঃস্থলীয় অঞ্চলের মধ্যে কোথা থেকে শুরু, পরিচক্র থেকে শুরু। তাহলে পরিচক্রের একদম বাইরের লেয়ার কোনটা, পরিচক্রের জাস্ট বাইরে কি ছিল, তুমি ছবির দিকে খেয়াল করলেই বুঝতে পারবা, অন্ততক ছিল। কি ছিল, অন্ততক বা এন্ডোডার্মিস, অন্ততক বা এন্ডোডার্মিস। এই যে দেখো তোমার কি বলছে, বহিঃস্থলীয় অঞ্চলের একদম ভিতরে। তাহলে এই যে এইটাই কি বহিঃস্থলীয় অঞ্চল, তার ভিতরের স্তরটা কি, অন্ততক। এবং আবার আরেকটা কি বলছে, যা অন্তঃস্থলীয় অঞ্চলকে ঘিরে রাখে। অন্তঃস্থলীয় অঞ্চল শুরু কোথা থেকে, পরিচক্র থেকে, একে ঘিরে রাখতেছে কে, অন্ততক। তাহলে উত্তর তোমার কি হবে বলতো, অন্ততক হবে। উত্তর কি হবে, অন্ততক। হ্যাঁ, 24-এর সি। এবার চলে আসি আমরা 25, উদ্দীপকের স্তরের ক্ষেত্রে, মানে কি বলছে, অন্ততকের ক্ষেত্রে প্রযোজ্য কি কি, অন্ততকের ক্ষেত্রে বা এন্ডোডার্মিসের ক্ষেত্রে প্রযোজ্য কি, এটাও আমি কিন্তু পড়াইছি আজকে। অন্ততকের ক্ষেত্রে, অন্ততকের ক্ষেত্রে আমি 3টা কথা মাথায় রাখতে বলছিলাম। প্যাসেজ সেল থাকে, ক্যাসপিরিয়ান স্ট্রিপ থাকে, যেটা সেলুলোজ আর লিগনিন দিয়ে তৈরি। আর একটা কথা বলছিলাম, দ্বিবীজপত্রী কাণ্ডের অন্ততকে শ্বেতসার আবরণী থাকে। দ্বিবীজপত্রী কাণ্ডের অন্ততকে কি থাকে, শ্বেতসার আবরণী। তাহলে দেখো, দ্বিবীজপত্রী কাণ্ডের অন্ততকে কি থাকে, স্টার্চ আবরণ থাকে, মূলের অন্ত থাকে ক্যাসপিরিয়ান স্ট্রিপ থাকে, প্যাসেজ সেল থাকে। তাহলে তোমার 3টাই হবে। 25-এর ডি, 25-এর উত্তর কি হবে, ডি। যে পত্রন্ধ্রের চতুর্দিকে সহকারী কোষগুলা সাধারণ ত্বকীয় কোষের ন্যায়, এটাও কিন্তু অলরেডি পড়াইছি। মানে তুমি সহকারী কোষকে ত্বকের কোষ থেকে আলাদা করতে পারতেছো না, পৃথকযোগ্য না। না দেখো, অ্যানিসোসাইটিকে সহকারী কোষ থাকে 3টা, অ্যাক্টিনোতে অনেকগুলা থাকে, লম্বা রেডিয়ালে অনেকগুলা, টি অ্যাক্টিনো, টি দিয়ে টল, টল মানে লম্বা রেডিয়ালে অনেকগুলা, মানে 4-এর অনেক বেশি থাকবে। টেটটাতে 4টা থাকে। তাহলে দেখো, অ্যানোমো, অ্যানোমো মানে না, না অ্যানোমো, নোতে না, পৃথকযোগ্য না। কি পৃথকযোগ্য না, ত্বকীয় কোষ থেকে সহকারী কোষ পৃথকযোগ্য না। ওকে, তাইলে 26-এর কি হবে, 3, 26-এর সি। ক্লিয়ার। এবার আসি 27। নিচের কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদের আছে, এটা কি একটা পত্ররন্ধ্র বা স্টোমাটা, পত্ররন্ধ্র বা স্টোমাটা। হ্যাঁ, প্রশ্নে কি বলছে, চিত্রে উপাদানটি দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় কোন পৃষ্ঠে অবস্থান করে। দেখো, দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে বলছে, একটা জিনিস মাথায় রাখবা, একবীজপত্রী উদ্ভিদের পাতার ক্ষেত্রে এই পত্ররন্ধ্র ঊর্ধ্বত্বক নিম্নত্বক 2 জায়গাতেই থাকে। একবীজপত্রী পাতার ক্ষেত্রে কোথায় থাকে, ঊর্ধ্বত্বক নিম্নত্বক 2 জায়গায়ই থাকে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার ক্ষেত্রে এটা নিম্নত্বকে থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার ক্ষেত্রে কোথায় থাকে, নিম্নত্বকে। একবীজপত্রী পাতার ক্ষেত্রে ঊর্ধ্বত্বক নিম্নত্বক উভয় ত্বকে থাকে, ঊর্ধ্ব এবং নিম্ন উভয় ত্বকে থাকে। আর দ্বিবীজপত্রী পাতার ক্ষেত্রে নিম্নত্বকে থাকে। ওকে, এবার আসি, উদ্দীপকের উপাদানটির নিচে কোন বৈশিষ্ট্য বহন করে, প্রশোধন ঘটায়। হ্যাঁ, তোমার পানি জলীয় বাষ্প আকারে নির্গত করে, প্রশোধন ঘটে, গ্যাসের আদান প্রদান করে, রক্ষী কোষ বহন করে। হ্যাঁ, তাহলে 28-এর 4 ডি হবে। হ্যাঁ, 28-এর ডি। এবার দেখি, নিম্নের কোন উদ্ভিদে হাইড্রাথোড দেখা যায়, এটাও একটু আগে পড়েছি। মানে তুমি যদি বুঝে বুঝে প্রশ্ন সলভ করতে পারো, তাহলে দেখবা তোমার প্রশ্ন কমন বাদবে, এমসিকিউ মানে আনকমনের কিছু নাই, বেশিরভাগ এমসিকিউ রিপিটেড। দেখো, রিপিটেড এমসিকিউ। তাহলে প্রশ্নগুলো খুব ভালো করে বুঝে বুঝে সলভ করতে হবে, মুখস্থ না। তাহলে হাইড্রাথোড আমরা একটু আগে পড়ছিলাম না, প্রি ঘটক, প্রিমূলা, ঘাস, টমেটো, কচু, প্রিমূলা, ঘাস, টমেটো, কচু। 29-এর উত্তর কত হবে, সি। 29-এর সি উত্তর। ওকে, 29-এর ক্ষেত্রে উত্তর কত হবে, সি। ঠিক আছে, ওকে, 29-এর সি উত্তর হবে। এবার খেয়াল করে দেখো, সেটা হচ্ছে 30, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কিউটিকল থাকে, এটা ঠিক আছে। পরিবহন কলাগুচ্ছ সংযুক্ত, হ্যাঁ, ক্যাম্বিয়াম নাই, কিন্তু এটা কি হবে বলতো, সংযুক্ত, সমপার্শ্বীয়, বদ্ধ।
এবং পরিবহন টিস্যুগুলো বিক্ষিপ্ত অবস্থায় থাকে, কারণ কি একবীজপত্রী কাণ্ডের অন্ততাকার পরিচক্র নাই, পরিবহন কলাগুচ্ছ সংযুক্ত। তাহলে তোমার কি হবে 30-এর ডি। 30-র ক্ষেত্রে কত উত্তর হবে? ডি উত্তর হবে। ওকে, হ্যাঁ 29C 30-র ডি। এবার খেয়াল করো, পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? খুব গুরুত্বপূর্ণ, ফিল মানে পাতা, ফিল মানে কি পাতা, মেসো মানে মাঝখানে, পাতার মাঝখানে যে গ্রাউন্ড টিস্যু তাকে বলা হয় মেসোফিল। হ্যাঁ, পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয় মেসোফিল, পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? মেসোফিল। এই মেসোফিল স্পঞ্জি প্যারেনকাইমা আর প্যালিসেড প্যারেনকাইমা দিয়ে তৈরি। এই মেসোফিল কি দিয়ে তৈরি? স্পঞ্জি প্যারেনকাইমা আর প্যালিসেড প্যারেনকাইমা দিয়ে তৈরি। মেসোফিল কি দিয়ে তৈরি? এবার দেখো হাইড্রাথোড থাকতে পারে, কোনটিতে হাইড্রাথোড থাকতে পারে? হ্যাঁ, হাইড্রাথোড থাকতে পারে। পাতা, ফুল, মূল, কাণ্ড, কমেন্ট করে তোমরা জানাবা এটা 32-র উত্তর কি হবে, একটু কমেন্ট করে জানাতে পারো। হাইড্রাথোড মানে কি? পানি, পত্র, রন্ধ্র, পত্র রন্ধ্র, পত্র মানে পাতা, তাহলে উত্তর কি হবে? পাতা। হাইড্রাথোড বা পানি, পত্র, রন্ধ্র। ক্লিয়ার? না, এটা কেমনে মুছবো এখন আমি? দেখো যন্ত্রণার শেষ নাই, এটা একটু ছোট করি আমি। এবার হ্যাঁ ঠিক আছে, দেখো লেপ্টোসেন্ট্রিক এর উদাহরণ কি? আমরা অলরেডি পড়ে আসছি না লেপ্টোসেন্ট্রিক এর উদাহরণ কি? লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক, ড্রাসিনা, ইয়োক্কা, দেখো সব রিপিটেড প্রশ্ন, ড্রাসিনা আর ইয়োক্কা। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, হ্যাঁ 32 ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, কোষগুলা কি বিভাজন ক্ষমতা সম্পন্ন, ঠিক আছে, কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড়। এখন ভাজক টিস্যুর মধ্যে কি কোষ গহ্বর ছিল? দেখো আমি ভাজক টিস্যু কিন্তু আঁকাইছিলাম, ভাজক টিস্যু যখন আঁকাইছিলাম তখন কিন্তু তুমি দেখছিলা, কি দেখছিলা যে এখানে কোনো কোষ গহ্বর নাই। কই গেল? কোথায় আঁকাইছি, এই যে একদম প্রথম স্লাইডে দেখো, এই যে নিউক্লিয়াস কেন্দ্রে অবস্থান করতেছে, কোথায়? কেন্দ্রে অবস্থান করতেছে। নিউক্লিয়াস কেন্দ্রে কখন থাকবে? যখন কোষ গহ্বর থাকে না। নিউক্লিয়াস কেন্দ্রে কখন? যখন কোষ গহ্বর থাকে না, এবং এদের সাইটোপ্লাজম অনেক বেশি ঘন থাকে। সাইটোপ্লাজম কি থাকে? অনেক বেশি ঘন থাকে। তাহলে উত্তর হবে 34-এর এ। 34 কত? 34A, ঠিক আছে। এবার দেখি হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ, এটা আমরা অলরেডি পড়ছি। এসপিএল, এস দিয়ে সেলাজিনেলা, পি দিয়ে কি টেরিস, এল দিয়ে লাইকোপোডিয়াম, ড্রাসিনা, ইয়োক্কা, এরা ফ্লোয়েম কেন্দ্রিক। আর নিটাম নগ্নবীজি উদ্ভিদ, হ্যাঁ নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডল আসছে তোমার ক্যাম্বিয়াম থাকে। তার মানে এটা কি হবে বলতো? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, নগ্নবীজি উদ্ভিদ, এদের ভাস্কুলার বান্ডল মুক্ত সমপার্শ্বীয়। কি হবে? মুক্ত সমপার্শ্বীয় ক্যাম্বিয়াম থাকে। নিচের কোনটি জাইলেম ও ফ্লোয়েম উভয় টিস্যুতে বিদ্যমান? দেখো জাইলেমের ক্ষেত্রে আমরা কি কি পড়লাম? ট্র্যাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। আবার ফ্লোয়েমের ক্ষেত্রে কি কি পড়ি? সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। তাহলে দুইটাতেই কমন কি? ফাইবার কমন না? জাইলেম ফাইবার আবার ফ্লোয়েম ফাইবার, দুইটাতেই ফাইবার কমন। জাইলেম ফাইবার, ফ্লোয়েম ফাইবার দুইটাতেই কমন। দেখো রিপিটেড প্রশ্ন। আচ্ছা, প্লেট ভাজক টিস্যুর উদাহরণ কি? এটাও কিন্তু আজকে পড়াইছি। প্লেট দুইটা দল, কি হবে বলতো? পাতা। মজ্জা তোমার কি হবে বলতো? মজ্জা হবে তোমার অবশ্যই মাস-সাভারে কমে। শস্য মাছ ভাজক টিস্যু, শস্য ভ্রূণ, রেণু, কর্টেক্স, মজ্জা। তাহলে এটা মজ্জা কি হবে? অবশ্যই মজ্জা হবে তোমার মাছ ভাজক টিস্যু। কর্টেক্স এটাও মাছ ভাজক টিস্যু। রেণুথলি এটাও মাছ ভাজক টিস্যু, মাস-সাভারে কমে। এবার চলে আসি এ অংশ। এই ছবিটা দেখো, এখানে কোনো বহিতক আছে? দেখো তো, এই যে এটা বহিতক, এটা কি বহিতক? বহিতকে কি কোনো রোম আছে? রোম নাই। বহিতকে কোনো রোম নাই, তাহলে এটা অবশ্যই একবীজপত্রী কাণ্ড, কারণ একবীজপত্রী কাণ্ডের কাণ্ডরোম নাই। একবীজপত্রী কাণ্ডের কি নাই? কাণ্ডরোম নাই। একবীজপত্রী কাণ্ডের কাণ্ডরোম নাই। হ্যাঁ, তাহলে দেখো রোম নাই, বহিতক। আর এটা হচ্ছে ক্যাম্বিয়াম। এটা কি বলতো? এটা হচ্ছে ক্যাম্বিয়াম না, এটা হচ্ছে তোমার অধোতক বা হাইপোডার্মিস। হ্যাঁ, এখন তোমার বলছে এ কোন ধরনের কোষ দিয়ে গঠিত?
এখন আমি বলছিলাম অধোত্বক তৈরি হয় স্ক্লেরেনকাইমা আর কোলেনকাইমা টিস্যু দিয়ে, বহিত্বক তৈরি হয় প্যারেনকাইমা দিয়ে। বহিত্বকের নিচে থাকে অধোত্বক। বহিত্বকের নিচে কি থাকে বলতো? বহিত্বকের নিচে থাকে, বহিত্বকের নিচে থাকে অধোত্বক। বহিত্বকের নিচে কোনটা থাকে? এই যে অধোত্বক, এটা হচ্ছে অধোত্বক। এটা অধোত্বক বা হাইপোডার্মিস, অধোত্বক বা হাইপোডার্মিস, অধোত্বক বা হাইপোডার্মিস, হাইপোডার্মিস। এটা মূলে থাকে না। এটা কোথায় থাকে না? মূলে থাকে না। মূলে কেন থাকে না? কারণ মূল পানি খনিজ লবণ শোষণ করবে এবং এটা অনেক পুরু, পুরু, এই জন্য পানি খনিজ লবণ বেরোতে পারবে না। হ্যাঁ, কাণ্ড, কাণ্ড এটা একবীজপত্রী কাণ্ডেতেও থাকে, আবার দ্বিবীজপত্রী কাণ্ডেতেও থাকে, দুই জায়গাতেই থাকে। হ্যাঁ, মনে রাখবা একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে এটা স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে তৈরি। একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে এটা কি দিয়ে তৈরি? স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে তৈরি। আর দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে এটা কোলেনকাইমা টিস্যু দিয়ে তৈরি। খুব ভালো করে মাথায় রাখবে, এটা মেডিকেল ওয়ার্ডস ছিল। একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে এটা কি দিয়ে তৈরি? স্ক্লেরেনকাইমা। আর দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে কোলেনকাইমা। কিভাবে মনে রাখবা? তুমি আগে স্কুলে পড়ছো, স্কুল দিয়ে মনে রাখবা স্ক্লেরেনকাইমা, আগে মানে এক। হ্যাঁ, তুমি একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে এই অধোত্বক স্ক্লেরেনকাইমা। আর দ্বিবীজ পরে তুমি কলেজে পড়ছো, তাহলে দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে হবে এটা কোলেনকাইমা। দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে কি হবে? কোলেনকাইমা। আর একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে হবে এটা স্ক্লেরেনকাইমা। ওকে, তাহলে এটা যেহেতু একবীজপত্রী কাণ্ড, তাহলে এ কোষ অংশ কোন ধরনের কোষ দিয়ে গঠিত? স্ক্লেরেনকাইমা, কারণ একবীজপত্রী কাণ্ড। এই ছবি থেকে তোমার বুঝতে হবে যে এটা একবীজপত্রী কাণ্ড নাকি দ্বিবীজপত্রী কাণ্ড নাকি মূল। দেখো এই অধোত্বক, এটা কি মূলে থাকে? থাকে না। তাহলে দেখো, তাহলে মূল হচ্ছে না, এটা কাণ্ড। কারণ একবীজপত্রী কাণ্ড দ্বিবীজপত্রী কাণ্ড চিনবা কেমনে? যদি এইখানে রোম থাকতো এবং রোমগুলা যদি এরকম বহুকোষী থাকতো, বহুকোষী থাকতো, তাহলে তুমি চোখ বন্ধ করে বলতেই পারতে এটা দ্বিবীজপত্রী কাণ্ড, এটা দ্বিবীজপত্রী কাণ্ড। ক্লিয়ার? এবার দেখো নিচের কোন উদ্ভিদ অংশে এ দেখা যায়? এ দেখা যায় মূল, পাতা, কাণ্ড, ফুল। তুমি তো যদি চিনতে পারো তো তুমি বুঝেই তো যাচ্ছে এটা একবীজপত্রী কাণ্ড। তোমার প্রশ্ন তো এইটা যদি পারো তখন এটা এমনিই পারবা। হ্যাঁ, একবীজপত্রী কাণ্ড। এবার ড্রাসিন, আমি তোমাকে বলছিলাম ভাস্কুলার বান্ডল তোমার খুব ভালো করে পড়তে হবে। 50%-এর উপরে তোমার বোর্ড পরীক্ষাতে ভাস্কুলার বান্ডল থেকে আসছে। ড্রাসিনা উদ্ভিদে কোন ধরনের ভাস্কুলার বান্ডল থাকে? ড্রাসিনা আমরা অলরেডি জানি, ড্রাসিনা ইয়ক্কা কি ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক। এবার আসি মূলের বৈশিষ্ট্য। মূলের বৈশিষ্ট্য দেখো, মূলের বৈশিষ্ট্য, মূলের কর্টেক্সে হাইপোডার্মিস অনুপস্থিত। হ্যাঁ, মূলে অধোত্বক থাকে না, ঠিক আছে। মূলের মেটাজাইলেম কেন্দ্রের দিকে। মূলের জাইলেম আছে তোমার, মূলের জাইলেম আছে এক্সাক্ট ধরনের। কি ধরনের? এক্সাক্ট। যদি মনে না থাকে, এটাও যদি মনে না থাকে তুমি ম ম দিয়ে মনে রাখবা। মূলের মেটাজাইলেম মাঝখানে, ম ম ম। মূলের মেটাজাইলেম কোথায় বলতো? মাঝখানে, মানে কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে। তাহলে প্রোটোজাইলেম কোন দিকে হবে? পরিধির দিকে। আর কাণ্ডের ক্ষেত্রে উল্টা, ম ম ম। মূলের মেটাজাইলেম মাঝখানে, মূলের মেটাজাইলেম মাঝখানে। তাহলে কাণ্ডের মেটাজাইলেম কোন দিকে হবে? পরিধির দিকে। আর প্রোটোজাইলেম এদের উল্টা। ক্লিয়ার? এবং মূলের ক্ষেত্রে জাইলেম ওয়াই বা ভি আকৃতির না, জাইলেম ওয়াই বা ভি আকৃতির একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে। কেন একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে? কারণ একবীজপত্রী কাণ্ডে অন্ততকার পরিচক্র নাই, এই জন্য এদের জাইলেম আর ফ্লোয়েম বিক্ষিপ্ত অবস্থায় থাকে এবং দেখতে ওয়াই বা ভি আকৃতির। দেখতে কেমন? ওয়াই বা ভি আকৃতির। তাহলে 41-এর উত্তর হবে এ। 41-এর উত্তর কত হবে? এ উত্তর হবে। হ্যাঁ, ঠিক আছে, তোমরা যারা আসো লাইভে অসংখ্য ধন্যবাদ সবাইকে। এবার চলে আসি আমরা, কোথায় আসবো? স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কোনটা? স্থায়ী টিস্যুর কোষগুলা কি ঘন সন্নিবেশিত? এটা ভাজক টিস্যুর ক্ষেত্রে, তাহলে এটা হবে না। আন্তঃকোষীয় ফাঁক নাই, দেখো আন্তঃকোষীয় ফাঁকা স্থান নাই ভাজক টিস্যুর, তাহলে এটা হবে না। কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, কোষ প্রাচীর পাতলা সেলুলোজ নির্মিত, এটাও ভাজক টিস্যুর ক্ষেত্রে, এগুলো কিন্তু পড়াইছি। কোষগুলা পরিণত, হ্যাঁ, স্থায়ী টিস্যুর কোষগুলা পরিণত এবং ভাজক টিস্যুর কোষগুলা কি হবে? অপরিণত। ভাজক টিস্যুর কোষগুলা কি হবে? অপরিণত। এবার দেখো মূলের ত্বককে কি বলা হয়? দেখো কাণ্ড পাতার বহিত্বককে বলা হয় এপিডার্মিস। কাণ্ড পাতার বহিত্বককে কি বলা হয়? এপিডার্মিস। আর মূলের বহিত্বককে বলা হয় এপিব্লেমা। মূলের বহিত্বককে কি বলা হয়? এপিব্লেমা। মূলের বহিত্বককে বলা হয় এপিব্লেমা। কাণ্ড পাতার বহিত্বককে বলা হয় এপিডার্মিস। এপিডার্মিস। এপিব্লেমাতে কিউটিকল থাকে না। হ্যাঁ, এপিব্লেমাতে কিউটিকল থাকে না, আর এপিডার্মিসে কিউটিকল থাকে, মানে কাণ্ড পাতায় কিউটিকল থাকে। এবার খেয়াল করে দেখো, এটা কার ছবি? হ্যাঁ, উদ্দীপকে দুইটা প্রশ্নের উত্তর দিতে বলছে, দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো। এটা আছে তোমার জাইলেম, এই যে মাঝখানে যেটা, এটা জাইলেম, এটা ক্যাম্বিয়াম, এটাও ক্যাম্বিয়াম।
এটা ফ্লোয়েম, এটাও ফ্লোয়েম। জাইলেমের দুই পাশে ফ্লোয়েম আছে, তাহলে এটা সমদ্বিপার্শ্বীয়। এটা কি হবে? সমদ্বিপার্শ্বীয়। দেখছো সমদ্বিপার্শ্বীয় পাইছো? ছবিগুলো বুঝতে হবে কিন্তু, সমদ্বিপার্শ্বীয়। হ্যাঁ, উক্ত ভাস্কুলার মন্ডল কোথায় দেখা যায়? আমরা অলরেডি পড়ছি না, সমদ্বিপার্শ্বীয় হচ্ছে কুলাস, কুমড়া, লাউ, শশা। কুমড়া, লাউ, শশা, তাহলে 1 আর 2। আর ড্রাসিনা ইয়োক্কা কি? ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক। ওকে, তাহলে 45 এর উত্তর হবে এ, 45 এর উত্তর হবে এ। এবার খেয়াল করো, মিক ব্যবহারিক ক্লাসে একটি নমুনার পর্যবেক্ষণ করে দেখলো মেটাজাইলেম কেন্দ্রের দিকে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু একটা মূলের মেটাজাইলেম কেন্দ্রের দিকে থাকে। ভাস্কুলার বান্ডল 9টা, তাহলে এটা একবীজপত্রী মূল। আমরা আরো একটা জিনিস বললাম যে একবীজপত্রী মূলের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডল 6-এর অধিক থাকে, যেহেতু 9টা তাহলে একবীজপত্রী মূল। এবং এককোষী রোম আছে, মানে মূল রোম তো এককোষী থাকবেই জানো। আর ভাস্কুলার বান্ডলের কথা বলছে, মানে তার মানে এখানে জাইলেম ফ্লেম দুইটাই আছে, হ্যাঁ। এখন নমুনাটি কি? একবীজপত্রী মূল। দেখো প্রশ্নে তুমি বুঝে বুঝে পড়লে তুমি উত্তর করতে পারবা। নমুনাটা কি হবে? একবীজপত্রী মূল। আর এখানে যদি 2 থেকে 4টা থাকতো তাহলে তুমি বুঝতে এটা দ্বিবীজপত্রী মূল। পর্যবেক্ষিত বৈশিষ্ট্যগুলো কিভাবে উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে পারে? পানি ও খনিজ লবণ। হ্যাঁ, জাইলেম পানি ও খনিজ লবণ পরিবহন করতে পারে। আবার ফ্লোয়েম কি করে? খাবার পরিবহন করে। ফ্লোয়েমের এফ দিয়ে মনে রাখবা ফুড, ফ্লোয়েমের এফ ফুড। আর জাইলেম আছে, জাইলেমের জ দিয়ে জল পরিবহন করে। ঠিক আছে, খাদ্য প্রস্তুত করে না, তাহলে 47 এর উত্তর কত হবে বলো তো? 47 এর উত্তর হবে এ, 47 এর উত্তর এ হবে। ওকে, আচ্ছা এবার চলে আসি আমরা আরটা কি? আরটা আছে ফ্লোয়েম, কিউটা আছে জাইলেম, আর পিটা আছে ক্যাম্বিয়াম। পিটা কি? ক্যাম্বিয়াম। এখন বলছে চিত্র এম এ কোন ধরনের ভাস্কুলার মন্ডল দেখা যায়? দেখো, এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, কারণ কি? ক্যাম্বিয়াম আছে। আর দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে কি ছিল? ক্যাম্বিয়াম থাকা মানে কি? মুক্ত মুক্ত। ক্লিয়ার? উদ্দীপকের চিত্র, আবার কি যন্ত্রণা। দেখো, উদ্দীপকের এম এর পি চিহ্নিত অংশের নাম কি? আমি অলরেডি বলে দিয়েছি। কি হবে বলো তো? 49 এর উত্তর হবে ক্যাম্বিয়াম। পি চিহ্নিত অংশটার নাম কি হবে? ক্যাম্বিয়াম। উদ্দীপকের এম এর কিউ চিহ্নিত অংশের ক্ষেত্রে প্রযোজ্য। কিউটা কি বলতো? জাইলেমের ক্ষেত্রে কি প্রযোজ্য? জাইলেমের 4টা অংশ ছিল, ট্রাকিট, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকামা। ঠিক আছে। পানীয় খনিজ লবণ পরিবহন করে জাইলেম, পানীয় খনিজ লবণ পরিবহন করে। খাদ্য কি পরিবহন করে? না, খাদ্য পরিবহন করে ফ্লোয়েম। তাহলে 50 এ উত্তর হবে। 50 ক্ষেত্রে কত উত্তর হবে? এ, 50 এ। এবার আসো কচু মূলের ভাস্কুলার বান্ডল কি ধরনের? মূল বলছে, তোমার তো আর দেখার দরকার নাই। মূলের ভাস্কুলার বান্ডল কি হবে? অরিও। মূলের ভাস্কুলার বান্ডল কি? অরিও। মূলের ক্ষেত্রে অরিও, চোখ বন্ধ করে। এবার সে যে মূলই হোক, কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু কত প্রকার? বিভাজন তল অনুসারে ভাজক টিস্যু 3 প্রকার। মানে ভাজক টিস্যুর প্রকারভেদ থাকলে তুমি 3 দেখাবা। হ্যাঁ, যেমন উৎপত্তি অনুসারে 3 প্রকার, অবস্থান অনুসারে 3 প্রকার, উৎপত্তি অনুসারে 3 প্রকার। কি কি ছিল? তোমার প্রারম্ভিক বা প্রোমেরিস্টেম, তারপর প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। অবস্থান অনুসারে 3 প্রকার, শীর্ষক, পার্শ্বস্থ, ইন্টারক্যালোরি বা নিবেশিত। বিভাজন তল অনুসারে মাস, প্লেট, রিব। কাজ অনুসারে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। বিশেষ ধরনের বহুকোষী, মনে রাখবা, বহুকোষী রোম বা ট্রাইকোমকে বলা হয় গ্রন্থিরোম। বহুকোষী রোম বা ট্রাইকোমকে কি বলা হয়? গ্রন্থিরোম বা কোলেটার্স। পাতলা ঝিল্লির নাই রোম বা ট্রাইকোমকে বলা হয় শল্ক। পাতলা ঝিল্লি থাকলে হবে শল্ক। আর ব্লাডার মানে কি? থলি, যেমন ইউরিনারি ব্লাডার বলে না, মূত্রথলি, এটা হবে ব্লাডার। বা এটাকে বলা হয় তোমার পানিথলি বলা হয়। কি থলি? পানিথলি বা বরফথলি। এটা পানি ধরে রাখে। কি ধরে রাখে? পানি ধরে রাখে, যা শীতকালে বরফে পরিণত হয়। হ্যাঁ, এটা বরফ উদ্ভিদ। আর স্টোমাটা মানে কি? পত্ররন্ধ্র। স্টোমাটা মানে কি হবে? পত্ররন্ধ্র। ক্লিয়ার? এবার চলে আসে বদ্ধ সমপার্শ্বীয়। কি বলছে? বদ্ধ সমপার্শ্বীয়। বদ্ধ মানে কি? ক্যাম্বিয়াম নাই, মানে কি? একবীজপত্রী কাণ্ড। একবীজপত্রীর উদ্ভিদের উদাহরণ কি? দেখো, ভুট্টার বৈজ্ঞানিক নাম কি ছিল? জিয়া মেইস। এবং এটা পোয়েসি গোত্রের মধ্যে ছিল ভুট্টা, মনে করে দেখো। তাহলে এটাই হবে। ঢেঁড়স, এটা মালভেসি গোত্রের মধ্যে, তার মানে এটা দ্বিবীজপত্রী, তাহলে এটা হবে না। হ্যাঁ, এটার ক্ষেত্রে হবে মুক্ত সমপার্শ্বীয়। বেগুন, টমেটো, এগুলা তো আমার পড়ার দরকার নেই, তুমি তো ভুট্টা পেয়ে গেছো, তাহলে তো আর পড়ার দরকার পড়ে না। হ্যাঁ,
এবার চলে আসি আমরা 55। এ চিত্রের বৈশিষ্ট্য কি? দেখো, এটা আছে ফ্লোয়েম, এটা আছে মেটাজাইলেম, আর এই দিকে আছে সব প্রোটোজাইলেম। হ্যাঁ, তাহলে মেটাজাইলেম আছে কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম আছে পরিধির দিকে, আর জাইলেম ফ্লোয়েম আলাদা আলাদা ব্যাসার্ধে। তাহলে এটা অরিও, এবং এটা একটা মূলের এবং গুণে দেখো কয়টা আছে, 1 2 3 4 5 6 7, 7টা আছে। তাহলে এটা অবশ্যই একবীজপত্রী মূল, আর দ্বিবীজপত্রী মূল থাকলে এটা হতো 2 থেকে 4টা। তাহলে এটা অরিও। হ্যাঁ, জাইলেম এক্সাক্ট, তাও ঠিক আছে, কারণ মূলের ক্ষেত্রে এক্সাক্ট। আর এন্ডার কার ক্ষেত্রে? কাণ্ডের ক্ষেত্রে। দেখো, কাণ্ডে 9টা, আর তোমার এন্ডারকে 9টা। এন্ডার্ক মানে কি? অন্তস্থ। কে অন্তস্থ? প্রোটোজাইলেম অন্তস্থ, মানে প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে আর মেটাজাইলেম পরিধির দিকে। তাহলে এটার উত্তর কত হবে? 1 আর 2। 55 এর উত্তর হবে। ওকে, এই ছবিটাও তোমাকে আমি একটু আগে আঁকাই দেখাই দিছি। দেখো কোথায় আঁকাই দিচ্ছি, এই যে দেখো, এটা হচ্ছে পানিপত্র অন্তু বা হাইড্রাথোড। এই যে এটাকে আমরা বলি পানি গহ্বর। পানি গহ্বরের নিচে থাকে এপিথেম, অসংলগ্ন কোষ, এপিথেম বা এপিথেলিয়াম। তার নিচে থাকে ট্র্যাকিড, আর এখানে মূলরোম। মূলরোম থেকে ট্র্যাকিডে যাবে, ট্র্যাকিড থেকে এপিথেমে যাবে, এপিথেম থেকে পানি গহ্বরে যাবে, তারপরে পানিপত্র অন্তু দিয়ে বাইরে বেরোয় যাবে, পানিটা তরল আকারে নির্গত হবে। তাহলে দেখো, এই যে এটা আছে তোমার বহিতক, এই যে এখানে এগুলো সব আছে তোমার ট্র্যাকিড, আর এই যে এগুলো আছে এপিথেম। এগুলো কি বলতো? অসংলগ্ন যে কোষগুলো, এগুলো এপিথেম। তাহলে এটা কি? এটা একটা ফাঁকা জায়গা, যেটাকে আমরা কি বলি? পানি গহ্বর, পানি গহ্বর। হ্যাঁ, আর এই ডি, এটা আছে তোমার এপিথেম, যেটা ডি অপশনে আছে। আর এই যে এইখানে যেগুলো আছে না, এগুলো সব আছে ট্র্যাকিড, ট্র্যাকিড। হ্যাঁ, এগুলো সব ট্র্যাকিড। এবার চলে আসো গ্রাউন্ড টিস্যু। গ্রাউন্ড টিস্যু একাধিক টিস্যু দ্বারা গঠিত, অবশ্যই, কারণ গ্রাউন্ড টিস্যুর মধ্যে কি কি ছিল? অধতক, কর্টেক্স, অন্ততক, মজ্জা, মজ্জারশ্মি, পরিচক্র। তাহলে একাধিক টিস্যু তো হবে। এবং এটা পেরিব্লেম নামক ভাজক টিস্যু থেকে উৎপন্ন, এটাও ঠিক আছে। বহিরাবরণ তৈরি করে না, বহিরাবরণ বহিতক তৈরি করে কি? এপিডার্মাল টিস্যু তন্ত্র তৈরি করে। বহিতক তৈরি করে কে? এপিডার্মাল। কে তৈরি করে? এপিডার্মাল টিস্যু তন্ত্র তৈরি করে, এপিডার্মাল টিস্যু তন্ত্র তৈরি করে। তাহলে উত্তর হবে 1 আর 2। 57 এর উত্তর হবে এ। 57 এর উত্তর হবে এ। এবার চলে আসো 58। দেখো, ফ্লোয়েম কেন্দ্রে জাইলেম ঘিরে ধরে রাখছে, তাহলে এটা ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক। এর উদাহরণ কি ছিল? ড্রাসিনা ইয়োক্কা। তাহলে 58 এর সি। আর সিলাজিনেলা, টেরিস, লাইকোপোডিয়াম, এগুলো ছিল জাইলেম কেন্দ্রিক বা হেড্রোসেন্ট্রিকের উদাহরণ। জাইলেম কেন্দ্রিক বা হেড্রোসেন্ট্রিকের উদাহরণ। ভাস্কুলার বান্ডলের সৃষ্টি হয় কোন ধরনের ভাজক টিস্যু থেকে? পোটোডাম, বহিতক তৈরি করে। হ্যাঁ, তারপরে প্রোক্যাম্বিয়াম, আর গ্রাউন্ড মেরিস্টেম। গ্রাউন্ড মেরিস্টেম তো হবে না। হ্যাঁ, আর প্রোক্যাম্বিয়াম হবে। প্রোক্যাম্বিয়াম তোমার জাইলেম ফ্লোয়েম আর ক্যাম্বিয়াম তৈরি করে। আর প্রোমেরিস্টেম, এখান থেকে প্রথম বিভাজন শুরু হয়। এটা তোমার উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু, প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। ক্লিয়ার হচ্ছে এতটুকু? এবার চলে আসো 60। যারা যারা একটু লাইভে আসো, একটু কমেন্ট করে জানাও বুঝতে পারতেছি কিনা। যদি বুঝতে পারো তাহলে ইএস লিখে কমেন্ট করো, বা ইএস লিখে কমেন্ট করো যদি বুঝতে পারো। হ্যাঁ, ইএস লিখে কমেন্ট করো যে বুঝতে পারতেছি। এবার চলে আসো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। কাণ্ডরোম কি ছিল? আমরা বলছিলাম একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে 4টা জিনিস নাই: কাণ্ডরোম, অন্ততক, পরিচক্র, ক্যাম্বিয়াম। তুমি এই ছবি দেখে মনে রাখবা, এই ছবি দেখে মনে রাখবা যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কি কি নাই। দেখো, এই রোম নাই, অন্ততক নাই, এই যে এটা অন্ততক নাই, পরিচক্র নাই, আর জাইলেম ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম নাই। তাহলে 4টা জিনিস নেই একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। 4টা জিনিস কি কি? আমি কোথায় জানি লিখছিলাম একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, এই যে দেখো, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কি কি নাই? এই 4টা জিনিস নাই: কাণ্ডরোম, অন্ততক, পরিচক্র, ক্যাম্বিয়াম। কাণ্ডরোম, অন্ততক, পরিচক্র, ক্যাম্বিয়াম, এই 4টা জিনিস তোমার একবীজপত্রী কাণ্ডে নাই। ঠিক আছে, তাহলে কাণ্ডরোম তো নাই। ঠিক আছে, ভাস্কুলার বান্ডল সমদ্বিপার্শ্বীয়। একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে কি ছিল বলতো? তোমার বদ্ধ সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়। ক্যাম্বিয়াম উপস্থিত না, ক্যাম্বিয়াম কিন্তু উপস্থিত না। ভাস্কুলার বান্ডল অসংখ্য, এটাই উত্তর হবে। হ্যাঁ, আর কোনোটাইতে হয় না। উদ্ভিদের ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে কোন ভাজক টিস্যু? দেখো, উৎপত্তি অনুসারে আমরা 3 ভাগে ভাগ করছিলাম। উৎপত্তি অনুসারে আমরা কয় ভাগে ভাগ করছি? 3 ভাগে। প্রোমেরিস্টেম, এখান থেকে প্রথম বিভাজন শুরু হয়। প্রোমেরিস্টেম, প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু বা প্রারম্ভিক ভাজক টিস্যু। এখান থেকে প্রথম বিভাজন শুরু হয়, এখান থেকে তোমার প্রথম বিভাজন শুরু হয়। এখান থেকে উৎপত্তি লাভ করে প্রাইমারি ভাজক টিস্যু। এখান থেকে উৎপন্ন লাভ করে কোন ভাজক টিস্যু? প্রাইমারি ভাজক টিস্যু।
এবং এইটাই ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে। ভ্রূণ অবস্থায় তাহলে উৎপত্তি লাভ করে কোন ভাজক টিস্যু? প্রাইমারি ভাজক টিস্যু। কারণ এখান থেকে এটা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু থেকে তৈরি হয় স্থায়ী টিস্যু। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে স্থায়ী টিস্যু উৎপত্তি করে কোন ভাজক টিস্যু থেকে, উত্তর কি হবে বলতো? প্রাইমারি ভাজক টিস্যু। এই স্থায়ী টিস্যু যদি পরবর্তীতে বিভাজনক্ষম হয় তখন তাকে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যুর উৎপত্তি কোথা থেকে? স্থায়ী টিস্যু থেকে। স্থায়ী টিস্যু থেকে। স্থায়ী টিস্যুর উৎপত্তি কোথা থেকে? প্রাইমারি ভাজক টিস্যু থেকে। প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি কোথা থেকে? প্রোমেরিস্টেম থেকে। ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে কোন ভাজক টিস্যু? প্রাইমারি ভাজক টিস্যু। এবং প্রাইমারি ভাজক টিস্যু থাকে মূলকাণ্ডের শীর্ষে থাকে। এটা কোথায় থেকে? মূলকাণ্ডের শীর্ষে। এর ফলে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। আর সেকেন্ডারি ভাজক টিস্যু থাকে মূলকাণ্ডের পার্শ্বে। এর ফলে উদ্ভিদের প্রস্থে বৃদ্ধি পায়। উদ্ভিদের প্রস্থে বৃদ্ধি পায়। ক্লিয়ার? এবং সেকেন্ডারি ভাজক টিস্যু বা পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণ কি? ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, কর্ড ক্যাম্বিয়াম। ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার প্লাস কর্ড ক্যাম্বিয়াম। ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম আর কর্ড ক্যাম্বিয়াম। ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম আর কর্ড ক্যাম্বিয়াম। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে এটার উত্তর হবে কি? প্রাইমারি ভাজক টিস্যু। একবীজপত্রী উদ্ভিদের মূলের ক্ষেত্রে কিউটিকল নেই, পড়াইছি। ভাস্কুলার বান্ডল সংযুক্ত না, মূলের ভাস্কুলার বান্ডল অরিয়। মূলে অধতক অনুপস্থিত, এটা হবে। হ্যাঁ, মূলের ক্ষেত্রে কি হবে? অধতক অনুপস্থিত। ভাস্কুলার বান্ডলের সংখ্যা 4টা। এটা দ্বিবীজপত্রী মূলের ক্ষেত্রে। একবীজপত্রী মূলের ক্ষেত্রে কয়টা? 6-এর অধিক, 6-এর বেশি, 6-এর বেশি। দেখ, সব ভাস্কুলার বান্ডল। পিটা কি? ক্যাম্বিয়াম। এটা হচ্ছে তোমার জাইলেম, এটা জাইলেম, এটা ফ্লোয়েম, আর পিটা আছে ক্যাম্বিয়াম। তাহলে এটা কি হবে বলো তো? এটা হবে তোমার দ্বিবীজপত্রী কাণ্ড। ক্যাম্বিয়াম আছে না? দ্বিবীজপত্রী কাণ্ড। দ্বিবীজপত্রী কাণ্ড। কাণ্ডের ক্ষেত্রে জাইলেম কি? এন্ডার। কাণ্ডে 9 মেজার কার ক্ষেত্রে? পাতার ক্ষেত্রে। মেজার কার ক্ষেত্রে? পাতার ক্ষেত্রে। আর মূলের ক্ষেত্রে আছে এক্সাক্ট। মূলের ক্ষেত্রে কি হবে? এক্সাক্ট। মূলের ক্ষেত্রে হবে এক্সাক্ট। মূলের ক্ষেত্রে হবে এক্সাক্ট। ওকে, মূলের ক্ষেত্রে এক্সাক্ট। মূলের ক্ষেত্রে এক্সাক্ট। আচ্ছা, এবার উপরের চিত্রটি বহন করে, উপরের চিত্রটি বহন করে মানে দ্বিবীজপত্রী কাণ্ড। দ্বিবীজপত্রী কাণ্ড হবে আর নগ্নবীজি হবে। দ্বিবীজপত্রী কাণ্ড আর নগ্নবীজি। নগ্নবীজি, দ্বিবীজপত্রী কাণ্ড আর নগ্নবীজি, যেটার ক্ষেত্রে হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়। মুক্ত সমপার্শ্বীয়। সূর্যমুখী, নিটাম, আম, তিনটাই হবে। সূর্যমুখী, নিটাম, আম, তিনটাই হবে। ওকে, সূর্যমুখী, নিটাম, আম, তিনটা হবে। এবার 65 চিত্রের পি অংশের বৈশিষ্ট্য। পিটা কি? ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম কি? ভাজক টিস্যু। তাহলে এর কোষ প্রাচীর পাতলা, ঠিক আছে। ক্যাম্বিয়াম কোষ প্রাচীর কয়েক স্তর বিশিষ্ট, সেটাও ঠিক আছে। খাদ্য সঞ্চয় করে? খাদ্য সঞ্চয় কিন্তু করে না। খাদ্য সঞ্চয় করে মূলত স্থায়ী টিস্যু। খাদ্য সঞ্চয় করে কে বলতো? স্থায়ী টিস্যুগুলো আসলে খাদ্য সঞ্চয় করে, ভাজক টিস্যু করে না। ভাজক টিস্যু করে না। ভাজক টিস্যুর কাজ কি? বিভাজন করা। দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, প্রস্থে বৃদ্ধি পাবে, ক্ষত স্থান পূরণ করবে। ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু তৈরি হবে। ভাজক টিস্যু থেকে কি তৈরি হবে? স্থায়ী টিস্যু। তাহলে 65-এর উত্তর হবে এ। 65-এ উদ্ভিদের মূল ও কাণ্ডের শীর্ষে থাকে শীর্ষস্থ ভাজক টিস্যু। শীর্ষস্থ ভাজক টিস্যু, প্রশ্নের মধ্যে উত্তর। শীর্ষস্থ ভাজক টিস্যু। এটা কি? একটা ভাজক টিস্যু। ভাজক টিস্যু, হ্যাঁ, ভাজক টিস্যু। এখন 67-এ আসি। এটা কোথায় থাকে? আমরা জানি ভাজক টিস্যু থেকে মূলকাণ্ডের শীর্ষে থাকে। মূলকাণ্ডের শীর্ষে থাকে, মূলকাণ্ডের পার্শ্বে থাকে। ক্লিয়ার? এবার খেয়াল করো 68 উদ্ভিদে উক্ত টিস্যুর ভূমিকা কি? বিভিন্ন টিস্যু উৎপন্ন করে, হ্যাঁ, বৃদ্ধি সাধন করে। দৃঢ়তা প্রদান করে না? দৃঢ়তা প্রদান করে মূলত স্থায়ী টিস্যু। দৃঢ়তা প্রদান করে কে? তাহলে স্থায়ী টিস্যুর কাজ কি? মনে রাখবা, দৃঢ়তা প্রদান করে, খাদ্য সঞ্চয় করে, খাদ্য পরিবহন করে, খাদ্য তৈরি করে। খাদ্য সঞ্চয়, খাদ্য তৈরি, পরিবহন, সঞ্চয়, একসাথে মনে রাখবা। স্থায়ী টিস্যুর কাজ কি? খাদ্য তৈরি, পরিবহন, সঞ্চয় আর দৃঢ়তা প্রদান। তৈরি, খাদ্য তৈরি, পরিবহন, সঞ্চয়, সাথে মনে রাখবা দৃঢ়তা প্রদান। তাহলে এটার উত্তর কি হবে? 1 আর 3। 68-এর বি। 68-এর উত্তর কত হবে? বি হবে। ওকে, 68-এর বি। এবার আসি 69। দ্বিবীজপত্রী উদ্ভিদের ভাস্কুলার বান্ডল কি হবে? আমরা অলরেডি জানি সমপার্শ্বীয় মুক্ত। সমপার্শ্বীয় মুক্ত। ওকে, আর মূলের ক্ষেত্রে হবে অরিয়। এই প্রশ্নটা না আসলে একটু ইনকমপ্লিট, উল্লেখ করে দেওয়া ছিল মূল নাকি কাণ্ড, ঠিক আছে। আর সমদ্বিপার্শ্বীয় তো আমরা জানি কুলাস, কুমড়ালাও, শশা। হাইড্রোসেন্টিক আমরা জানি এসপিএল, সিলাজিনেলা, টেরিস, লাইকোপোডিয়াম। ভাস্কুলার বান্ডল 6-এর অধিক। 6-এর অধিক কাদের বলতো? একবীজপত্রী মূলে। একবীজপত্রী মূল। তাইলে দেখো এখানে কচু, ভুট্টা, কলাবতী, তিনটাই হবে। কচু, ভুট্টা, কলাবতী, তিনটার ক্ষেত্রে একবীজপত্রী, তিনটাই একবীজপত্রী উদ্ভিদ। এবার চলে আসো
দেখো সব ভাস্কুলার বান্ডল দিয়ে ভরা। এখানে দেখো কোনো ক্যাম্বিয়াম নেই, এটা জাইলেম, এটা ফ্লেম, কোনো ক্যাম্বিয়াম নেই। এবং এটা আসলে মূলের, এই যে অরিও, জাইলেম ফ্লেম আলাদা। এখন গুনে দেখি কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে এটা অবশ্যই একবীজপত্রী মূল, একবীজপত্রী মূল। চিত্রে ধারণকারী অঙ্গের অন্তর্গঠনের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এটা তোমার দেখো ক্যাম্বিয়াম নাই, তাহলে কি হবে সেটা, একবীজপত্রী কাণ্ড, একবীজপত্রী কাণ্ড। এখন একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে দেখো অন্তত্বক নাই, পরিচক্র নাই, তাহলে ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো। কাণ্ডে তোমার কাণ্ডে হাইপোডার্মিস বা অধতক থাকে, ঠিক আছে। এপিডার্মিস কি কিউটিকল বিহীন? না, কিউটিকল যুক্ত। আমরা জানি কাণ্ডে কিউটিকল থাকে, কিন্তু মূলের ক্ষেত্রে থাকে না। তাহলে 71 এর উত্তর কত হবে? এ হবে, 71 এ। এবার বি, বির ক্ষেত্রে কি বলছে? একবীজপত্রী মূল, একবীজপত্রী মূল, হ্যাঁ। একবীজ চিত্র বি এর গঠন নিচের কোনটিতে বিদ্যমান? দেখো অ্যাবেলমোসকাস এসকুলেন্টাস, এটা ঢেঁড়স, ঢেঁড়স, হ্যাঁ। ঢেঁড়স কিন্তু মালবেসি গোত্রের ছিল, তাহলে এটা হবে না। তারপর গসিপিয়াম হারবেসিয়াম, এটা কার্পাসতুলা, কার্পাসতুলাও ছিল তোমার মালবেসি গোত্রের ক্ষেত্রে, তাহলে এটাও হবে না, হ্যাঁ। তারপরে দেখো হিবিস্কাস রোজা সাইনেনসিন, জবা, জবাও ছিল মালবেসি গোত্রের, তাহলে এটাও হবে না, এটা হবে না। টিট্রিকা ম্যাস্টিপাম, এটা গম, গম কিন্তু পোয়েসি গোত্রের, পোয়েসি মানে একবীজপত্রী, তাইলে 72 উত্তর হবে বি। ক্লিয়ার হচ্ছে এতটুকু? নিচের কোন ধরনের ভাজক টিস্যু থেকে এপিডার্মিস বা বহিত্বক তৈরি হয়? বহিত্বক তৈরি হয় আমরা জানি প্রোটোডার্ম থেকে, ডার্ম মানে ত্বক, আর তোমার গ্রাউন্ড মেরিস্টেম থেকে বাকি সব কিছু, ওই যে অধত্বক, কর্টেক্স, অন্তত্বক, মজ্জা, মজ্জারশ্মি, পরিচক্র। আর প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি হয় জাইলেম, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম, মানে পরিবহন টিস্যু তৈরি হয়। আর ইন্টারক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু থাকে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে। এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে ঘাস, হর্সটেইল পাইন বা হর্সটেইল ঘাস পাইন, এটা হচ্ছে ইন্টারক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যুর উদাহরণ, ঘাস, হর্সটেইল পাইন। হ্যাঁ, আমাদের আর হয়তো 10 মিনিটও লাগবে না, 5 মিনিটের মতো লাগবে, ঠিক আছে। তোমরা একটু ধৈর্য ধরে থাকো, আর 5 মিনিট। এবার নিচের কোন বাক্যটি সঠিক? ভাজক টিস্যুর বিপাকীয় হওয়ার কম, না, ভাজক টিস্যুর ক্ষেত্রে বিপাকীয় হওয়ার বেশি ছিল। জাইলেম ফ্লোয়েম এক ধরনের ভাজক টিস্যু না, জাইলেম ফ্লোয়েম স্থায়ী জটিল টিস্যু। স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করি, সরল, জটিল আর ক্ষরণকারী টিস্যু। জটিল টিস্যুর মধ্যে ছিল জাইলেম আর ফ্লোয়েম। মূলের বহিরাবরণকে এপিডার্মিস বলে? না, মূলের বহিরাবরণকে বলা হয় এপিব্লেমা। কাণ্ডের জাইলেম এন্ডার, কাণ্ডে 9টা, এন্ডারকে 9টা, তাহলে 74 এর ডি। 74 এর কত উত্তর হবে? ডি। উদ্ভিদের অন্তঃস্থলীয় অঞ্চল, অন্তঃস্থলীয় অঞ্চলের আগে তুমি আগে বহিঃস্থলীয় অঞ্চলের গুলা বলো। অধতক, কর্টেক্স, অন্ততক। বহিঃস্থলীয় অঞ্চল অধতক, কর্টেক্স, বহিতক তো হবে না, তাহলে মজ্জারশ্মি। অন্তঃস্থলীয়ের মধ্যে কি কি ছিল বলো তো? পরিচক্র, মজ্জা, মজ্জারশ্মি, পরিচক্র, মজ্জা, মজ্জারশ্মি। এবার দেখো এই চিত্র আবারও আছে, হ্যাঁ। চিত্র এ দেখো, এটা ফ্লোয়েম, এটাও ফ্লোয়েম, এই মাঝখানে জাইলেম, জাইলেমের দুই পাশে ফ্লোয়েম, তাহলে এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। এটা কি হবে? সমদ্বিপার্শ্বীয়, কুমড়া লাউ শশা। আর বিটা কি? দেখো জাইলেম ফ্লোয়েম আলাদা আলাদা ব্যাসার্ধে, তাহলে এটা অরিও, অরিও। এবং এটা একবীজপত্রী নাকি দ্বিবীজপত্রী মূল, আমরা একটু দেখি। এটা মূলের ক্ষেত্রে অরিও, কারণ একবীজপত্রী নাকি দ্বিবীজপত্রী সেটা বুঝতে গেলে আমাকে গুনতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই রে 6টা হইলে তো হবে না, 6-এর বেশি থাকা লাগবে, হ্যাঁ। কারণ 6টা দিচ্ছে, দেখি প্রশ্নটা দেখি আমরা। 6-এর বেশি হলে এটা একবীজপত্রী মূল হতো। দেখো বি চিত্রে জাইলেম এন্ডার, না, এন্ডার তো কাণ্ডের ক্ষেত্রে, এটা তো মূল, তাহলে হবে না। পেরিসাইকেল এক স্তর বিশিষ্ট, হ্যাঁ। মূলের পরিচক্র এক স্তর বিশিষ্ট, মূলের ক্ষেত্রে অধতক নাই, তাহলে 2 আর 3 উত্তর হবে, হ্যাঁ। 2 আর 3, 77 এর সি উত্তর হবে। যে ভাজক টিস্যুর কোষগুলো একতল, একতল, এটাও আমরা আজকে শুরুতে পড়েছি, একতলে বিভাজিত হয় রিব, মাছ সবতলে, প্লেট 2 তলে, আর শীর্ষস্থ ভাজক টিস্যু মূল কাণ্ডের শীর্ষে থাকে। এবার দেখো উদ্ভিদের মূলের অন্তর্গঠনের বৈশিষ্ট্য। মূলের ভাস্কুলার মন্ডল অরিও, ঠিক আছে। মূলের প্রোটোজাইলেম এক্সার্ক, হ্যাঁ, মূলের ক্ষেত্রে এক্সার্ক, আর কাণ্ডের ক্ষেত্রে ছিল এন্ডার্ক। আর জাইলেমের উভয় পার্শ্বে ফ্লোয়েম থাকে না, এটা সমদ্বিপার্শ্বীয় ক্ষেত্রে থাকে, তাহলে উত্তর হবে 79 এর এ, 79 এর এ উত্তর হবে। ক্লিয়ার? এবার এটা কি? দেখো এটা মনে হয় এখানে উত্তর নাই। দেখো এক সহকারী কোষ কয়টা? 1টা 2টা 3টা 4টা, 4টা হলে টেট্রাসাইটিক, টেট্রাসাইটিক অপশনে নাই। ডায়াসাইটিকে 2টা থাকে, সমকোণে থাকে। অ্যানিসোসাইটিকে 3টা থাকে, প্যারাসাইটিকে 2টা থাকে, সমান্তরালে থাকে। আর অ্যাক্টিনোতে অনেকগুলা থাকে, অ্যাক্টিনোতে অনেকগুলা থাকে, মানে তোমার অ্যাটলিস্ট 4-এর অধিক থাকবে, 4-এর অধিক থাকবে। এবার খেয়াল করে দেখি আমরা, আমাদের আর এইটুকুই বাকি আছে। কাজ অনুসারে ভাজক টিস্যু কত প্রকার? এটা আমরা অলরেডি জানি, 3 প্রকার: প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। এক্সটা ফ্লোয়েম, ওয়াইটা ক্যাম্বিয়াম, ওয়াইটা ক্যাম্বিয়াম, আর জেডটা কি? জাইলেম। জেড চিহ্নিত অংশের কাজ কি? জাইলেম, জাইলেমের কাজ কি? জল পরিবহন, মানে কি? পানি পরিবহন, পানি পরিবহন। খনিজ লবণ পরিশোষণ হবে না, খনিজ লবণ পরিবহন হবে। আর খাদ্য পরিবহন করে কি? ফ্লোয়েম, মানে এক্সট্রা করবে এখানে। আবৃত বীজ উদ্ভিদের
কোন অংশে অরিও ভাস্কুলার বান্ডল দেখা যায়? আমরা জানি অরিও ভাস্কুলার বান্ডল দেখা যায় মূলে, মূলের ভাস্কুলার বান্ডল অরিও। আর কাণ্ডের ক্ষেত্রে আসছে সংযুক্ত, কাণ্ডের ক্ষেত্রে সংযুক্ত। গ্রাউন্ড টিস্যুতন্ত্র অংশ কোনটা? গ্রাউন্ড, হ্যাঁ, বহিতক, বহিতক আর জাইলেম ফ্লোয়েম বাদে, বহিতক আর জাইলেম, তাহলে বহিতকের মধ্যে মূল রোম হবে না, হ্যাঁ, তোমার ফ্লোয়েম হবে না, ত্বক হবে না, মজ্জা হতে পারে। কারণ গ্রাউন্ড টিস্যুতন্ত্রের মধ্যে কি কি ছিল? অধোত্বক, কর্টেক্স, অন্তত্বক, পরিচক্র, মজ্জা, মজ্জারশ্মি। তাহলে তুমি উত্তর পেয়ে যাচ্ছ। এবার চলে আসে আমরা 85, এটা কি? পয়সী গোত্রের, পয়সী গোত্রের পুষ্পবতিক দিয়া, এটা পয়সী গোত্রের পুষ্পবতিক দিয়া, আগের চ্যাপ্টারে পড়াইছিলাম। উদ্দীপক সংশ্লিষ্ট, পয়সী মানে কি? তোমার একবীজপত্রী, একবীজপত্রী কাণ্ডের বলছে, একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে কি হবে? সমপার্শ্বীয় বদ্ধ, কারণ ক্যাম্বিয়াম নাই, ক্যাম্বিয়াম নাই। তাহলে এভাবে কোরিলেশন করেও তোমার প্রশ্ন আসতে পারে। দেখো, সিটা জাইলেম, সিটা জাইলেম, বিটা ক্যাম্বিয়াম, এটা ফ্লোয়েম, আবারও সেম ছবি। এ চিহ্নিত অংশ মানে ফ্লোয়েমের কাজ কি? আমরা জানি ফ্লোয়েম কি করে? ফ্লোয়েম খাদ্য পরিবহন করে, পানি, খনিজ লবণ পরিবহন করে না, খাদ্য সঞ্চয়ে দৃঢ়তা প্রদানও করতে পারে। তাহলে 1 আর 3, 1 আর 3। যেহেতু তোমার আমি বলছি না তোমার স্থায়ী টিস্যু, আচ্ছা পাতা, পাতা কোন ভাজক টিস্যুর উদাহরণ? পাতা, পাতা প্লেট, পাতা প্লেট, পাতা দুইটা তল, প্লেটে দুইটা তল। আচ্ছা আমাদের শেষ মনে হয়। ওকে, সো তোমাদের ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাও। প্লাস আমাদের পরশু দিন শুক্রবার, শুক্রবার 16 তারিখে তোমাদের 100 মার্কের এক্সাম হবে। হ্যাঁ, একটু আমি বলি, জাস্ট একটা মিনিট সময় নেব। তোমাদের শুক্রবারে জুওলজি 3-4, 3-4-এর ক্লাসও নিয়ে আসে তোমাদের পেজে বা ইউটিউবের লিঙ্ক আমি দিয়ে দিবনি, শেয়ার করে দিবনি, বা টেলিগ্রাম চ্যানেলে আমাদের দেয়াই আছে এই ক্লাসগুলো। বোটানি 3-4 আর আজকের ক্ষেত্রে মানে জুওলজি 3-4 আর বোটানি 7 আর 8, এই মিলাই টোটাল 100 মার্কসে 100 মার্কের এমসিকিউ এক্সাম হবে। 100 মার্কের তোমার এমসিকিউ এক্সাম হবে। এক্সাম হবে রাত 10টা থেকে, 10টা থেকে রাত 10টা থেকে 10টা 45 PM। হ্যাঁ, 10টা 45 PM এক্সাম হবে। ঠিক আছে, এটা 16 তারিখ মানে পরশু দিন। এবং টপ 3 প্রাইস থাকবে, টপ 3-র ক্ষেত্রে প্রাইস থাকবে। আশা করি সবাই বুঝতে পারছো। সো ক্লাস, আশা করি সবাই বুঝতে পারছো। ক্লাস কেমন লাগলো সবাই জানাও। আর ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের যারা বন্ধু বান্ধবী আছে সবার মাঝে ক্লাসটা একটু শেয়ার করে দিও। ওকে, সবাই ভালোভাবে পড়াশোনা করো। তোমাদের যেহেতু ইন্টার পরীক্ষার আর খুব বেশি দিন নাই, কারোর কোথাও কোনো টপিক্সে সমস্যা থাকলে আমাদের পেজে একটু কষ্ট করে মেসেজ দিও, চেষ্টা করব ছোট শর্ট ভিডিও হোক বা যেভাবে হোক তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।